ইটস ম্যাজিক। মধ্যরাতের পূর্ণিমাতে পুরো পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি আর আদ্র তখন ছাদে চুপটি করে একে অপরের সাথে মিশে প্রকৃতি বিলাসে মগ্ন। আদ্রর বুকের সাথে পিঠ মিশিয়ে বসে আছি। উনি আমার চুলগুলো এলোমেলো করছে, আবার গুছিয়ে দিচ্ছে। আমি বসে বসে তার পাগলামো দেখছি। একসময় বলে উঠল, শোন রুদ্রময়, আমাদের বিয়ের পর তুই যখন আমার বাড়ি যাবি তখন তুই তোর চুল ধরতে পারবি না। মানে কি বলছো? তোর চুলের উপর তোর কোনো অধিকারই নাই, সব আমার অধিকার। আমি সুন্দর করে শ্যাম্পু করে দিব, চুল মুছে দিব, আঁচড়ে দিব, হেয়ার প্যাক লাগিয়ে দেবে, এমনকি আমি নিজে তোর চুল বেঁধেও দিব। তুই চুলে হাতই দিতে পারবি না। তুই জানিস তোর কোমর সমান চুলগুলো আমার কাছে এক মাদকতা, দেখলেই নেশায় পড়ে যায় আমি। আদ্রর কথা যত শুনি ততই মুগ্ধ হই। এই মানুষটা আর কত পাগলামো করবে। এখন নাকি তার জন্য আমি আমার চুলও ধরতে পারবো না। ভাবা যায়, মানুষটা সত্যিই পাগল। আমার জন্য পাগল, শুধুই আমার জন্য। আমার জন্য করা তার পাগলামোর লিস্ট শুধু বড়ই হয়ে যাচ্ছে। এর শেষ নেই। আদেও কখনো শেষ হবে কিনা তাও জানি না। এই যে একটু আগের ঘটনা, আদ্রকে জিজ্ঞেস করেছিলাম, সত্যি করে বলো তো, ওই হাদারাম গাধার জায়গায় তুমি এলে কি করে? ওখানে তো ওদের থাকার কথা ছিল, আর ওগুলোকে ভাগালেই বা কি করে? আদ্র চুটকি বাজিয়ে বলল, ইটস ম্যাজিক। ম্যাজিক তো জাস্ট বাহানা। সত্যি করে বলো তো, তুমি কি চাল চেলেছো যে গাধা লেজ গুটিয়ে পালিয়েছে? আদ্র দাঁত কেলিয়ে হেসে দিল। আমি নিশ্চিত উনি কিছু একটা না কিছু অবশ্যই করেছে। আদ্রর বর্ণনা মতে ঘটনাটা এমন যে, হাদারাম গাধা মানে শিহাব ভাইয়ের কাজিন সিফাত আর তার ফ্যামিলি বসে আছে। এমন সময় আগমন ঘটলো আদ্র মহাশয়ের। উনি যে সোজা তাদের সামনে পায়ে পা তুলে বসে পড়ল। বড়রা কেমন বাঁকা চোখে তাকালো তার দিকে। আদ্র সেসবে পাত্তা দিল না। বড় আব্বুর উদ্দেশ্যে বলল, এ কি মামু, মেয়ে বিয়ে দিচ্ছ আর আমাদের একবারও জানালেও না? এটা কিন্তু মোটেও ঠিক করনি মামু। বড় আব্বু বলল, আরে আমরা জানতাম নাকি আগে থেকে? একটু আগে তোর বড় মা আমায় ফোন দিয়ে জানিয়েছে, তখন জানলাম। আদ্র বড় আব্বুর থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সিফাতের দিকে। ছেলেটা কেমন লাজুক মুখ নিয়ে মাথা নিচু করে আছে। ওকে দেখে মনে হচ্ছে নতুন বউটাই। তার পাশে তার বাবা মা, অপর পাশের সোফায় শিহাব ভাইয়ের বাবা মা। আদ্র সিফাতকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? কি করো? পড়াশোনা কত দূর? ছেলেটা মৃদু স্বরে জবাব দিল, আদ্র সিফাতের দিকে ভালো করে খেয়াল করলো। নিঃসন্দেহে ছেলেটা ভদ্র, দেখেই মনে হচ্ছে বাবা মায়ের বাধ্য সন্তান। আদ্র ফের প্রশ্ন করলো, রোদকে পছন্দ করো? ভালো লেগেছে? সিফাত এবার লজ্জায় লাল হয়ে গেল। হয়তো বাবা মার সামনে আছে বলে মিনমিনে কণ্ঠে বলল। আদ্র ভ্রু কুচকে চাইলো, মনে মনে বলল, আমার বউকে পছন্দ হতে হইল তোর? দুনিয়ার মেয়ের অভাব পড়ছিল নাকি? আদ্র এবার নড়ে চড়ে বসলো, মুখে গাম্ভীর্য এনে প্রশ্ন করলো, তুমি যে মেয়ে দেখতে এসেছো এটা তোমার গার্লফ্রেন্ড জানে? নিজের গার্লফ্রেন্ডকে ধোকা দিয়ে অন্য মেয়ের বিয়ে করতে চাইছো, এটা ঠিক? আদ্রর প্রশ্নে সিফাত ব্যাককল বনে গেল। চোখ তুলে চাইলো আদ্রর দিকে। সিফাতের বাড়ির সবাই ওর দিকে দৃষ্টিপাত করলো। শিহাব ভাইয়া জিজ্ঞেস করলো, সিফাত, আদ্রর কথা কি সত্যি? তোর গার্লফ্রেন্ড আছে? আদ্র বলল, মিথ্যে কথা কেন বলছো? এর মাঝেই সিফাতের ফোন বেজে উঠল। সবার দৃষ্টি সিফাতের দিকে। আদ্র সিফাতকে বলল, কল রিসিভ করে স্পিকারে দাও, আমরাও শুনি কে ফোন দিয়েছে। সিফাত কল রিসিভ করে স্পিকারে দিল। ফোনে অপর পাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো, হ্যালো জান, কেমন আছো তুমি? সিফাত ঘাবড়ে গেল, কোনো উত্তর দিল না। মেয়েটা আবার বলে উঠল, কি হলো জানো, তুমি কথা বলছো না কেন? তুমি কি আমার উপরে রাগ করেছো? এবার আর সিফাত চুপ রইল না, মুখ খুলে বলল, ছি বাবু, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি আমাকে চেনো না? তোমার জানকে চেনো না? এভাবে বলতে পারলে তুমি? ও বুঝেছি, কালকে তোমার সাথে ঘুরতে যাইনি বলে রাগ করেছো তাই না? সরি বাবু। এবার মেয়েটা রেগে মেগে বলল, সিফাত, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে।
তুমি রাগ করেছো, আমি রাগ ভাঙাতে চেয়েছি, তাই বলে তুমি এত বেশি করে করবে, এটা ঠিক না। কালকে এসে অফিসে দেখাচ্ছি মজা, থামো। এটা কল কেটে দিল। সিফাতের দিকে সবাই তাকিয়ে আছে। আজও হাই তুলে বলল, দেখলেন তো, আমার কথাই সত্যি হলো তো। আপনাদের ছেলে আপনাদের মিথ্যা বলেছে। সিফাত বলল, শিহাব ভাইয়ার বাবা বড় আব্বুর উদ্দেশ্যে বলল, দুঃখিত ভাইজান, আমাদের ছেলে যে এমন কাণ্ড করবে আমরা জানতাম না, আপনাদের বিড়ম্বনায় ফেলে দিলাম। সমস্যা নেই ভাইজান, এখনকার যুগে এসব হয়ে থাকে। আপনারা ছেলের পছন্দকে মেনে নিন, তাহলে আর ঝামেলা হবে না। সিফাত ভাইয়ার আব্বু সবাইকে উঠতে বললে সবাই উঠে দাঁড়ালো। বড় আব্বু তাদের থাকার জন্য রিকোয়েস্ট করলেও তারা শুনলেন না। বললেন অন্য একদিন আসবেন। ঈশিতা আপু আর শিহাব ভাইয়াকে থেকে যেতে বললেন। যাওয়ার আগে সিফাত আবার বলল, শিহাব ভাইয়ার বাবা এক ধমক দিয়ে বললেন, চুপচাপ বাড়ি চলো, আর একটা কথাও বলবে না। ওরা সবাই চলে গেল। আজও ভাই আয়াস করে সোফায় বসে পড়ল। বড় আব্বু বলল, তোকে অনেক অনেক ধন্যবাদ বাবা, ঠিক সময়ে এসে আমাদের করতে যাওয়া ভুলটা আটকে দিলি। এর আগেও আমাদের ভুল সিদ্ধান্তের জন্য মেয়েটাকে কতই কষ্ট না পেতে হলো। আবারও সেই একই ঘটনা ঘটতে যাচ্ছিল ওর সাথে। মেয়েটার জন্য যোগ্য একটা ছেলে পেলে আমি ওকে হাতে তুলে দিয়ে শান্তি পেতাম। ইভানের সাথে ওরা বিয়ে ঠিক হওয়ায় ওর উপর দিয়ে যে ঝড় গেল, সে কথা ভাবলে এখনও আমি আত্মগ্লানিতে ভুগি। আমার সেদিনে নেওয়া ভুল সিদ্ধান্তের জন্য মেয়েটা কতটা বদলে গিয়েছিল। তুই ছিলিস বলেও আবার আগের রূপে ফিরে এসেছে। তোকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আদ্র বিড়বিড় করে বলল, ধন্যবাদ না দিয়ে মেয়েটাকে আমায় দিয়ে দিলেও তো পারো নাকি? ধন্যবাদ দিয়ে আমি ডিম ভাজা খাবো? বড় আব্বু বলল, কিছু বললি বাবা? বলছি ছেলে তোমাদের সামনেই আছে, খুঁজে দেখো। আদ্র ফের বিড়বিড় করে বলল, তা পড়বে কেন? এই যে তোমাদের সামনে দিয়ে ঘুরঘুর করছি, তাও তোমাদের চোখে পড়বে না? ছেলে তোমাকে আম্মু দেখিয়ে দিবে। ফুপি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদ্রর কাণ্ড দেখছিল। তার ছেলে আমার জন্য কত দূর যেতে পারে সেটাই দেখছিল। এদিকে এসে বড় আব্বুর হাত ধরে সোফায় বসে নিজের পাশে বসলো। বড় আব্বুর হাতে হাত রেখে বলল, ভাইয়া, আজকে আমি তোমার কাছে একটা আবদার করব, রাখবে? তুই বল, রাখার মতো হলে অবশ্যই রাখবো। তুই আমাদের সবার আদরের একমাত্র বোন। রোদ সোনাকে আমার অভ্রর জন্য চাইছি। রোদকে আমার ছেলের বউ হিসেবে দিবে? আমি ওকে আমার বাড়িতে পুতুলের মতো সাজিয়ে রাখবো। কিন্তু কিন্তু কি ভাইয়া, তুমি কি ভাবছো অভ্র ইভানের মতো করবে? না, তোমরা তো ওকে চেনো। অভ্র কেমন তোমরা ভালো করেই জানো। আমার ছেলেটা রোদকে অনেক ভালোবাসে ভাইয়া। আমি মা হয়ে বলছি তোমাকে, তুমি দেখো, অভ্রর মতো রোদকে কেউ ভালোবেসে এতটা আগলে রাখতে পারবে না। অভ্র রোদকে মাথায় করে রাখবে, রানী বানিয়ে রাখবে তোমার মেয়েকে। কিন্তু কথা হচ্ছে, রোদকে আদ্রকে পছন্দ করে, ওকে অ্যাকসেপ্ট করবে? মাঝ থেকে ইফা ফট করে বলে উঠল, রোদ ও আদ্র ভাইকে পছন্দ করে বাবা। তাহলে তো ভালোই। খুব শীঘ্রই দুজনের 4 হাত এক করে দিব। আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে, আর আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। ইভা খুশিতে লাফিয়ে উঠে বলল, আমি বনুকে জানিয়ে আসি। আদ্র বাধা দিয়ে বলল, মোটেও না, আগে শোনো, আমার একটা প্ল্যান আছে। আদ্র সবাইকে বুঝিয়ে বলল। আদ্রর প্ল্যান শুনে ইভা উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আদ্র ভাই, তুমি পারো বটে। আদ্রর বুকে হেলান দিয়ে পুরো ঘটনা শুনে হেসে কুটি কুটি অবস্থা আমার। এই লোক পারেও বটে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলাম, এই সত্যি করে বলো তো, এই হাদারাম গাধার কি সত্যি কোনো গার্লফ্রেন্ড আছে, নাকি এটাও তোমার কারসাজি? আদ্র দাঁত কেলিয়ে বলল, অবশ্যই আমার কারসাজি। কিভাবে করলে শুনি? মেয়েকে কল করে সব বললাম, ওই বুদ্ধি দিল, বললো ও বাকিটা সামলে নেবে। নাম্বার পেলে কোথায়? ওর নাম্বার জোগাড় করা আমার বা হাতের খেল। সত্যি তুমি পারো বটে। বাট আর শখ কম না, আসছে আমার বউ বিয়ে করতে, তাই তো এত কিছু করা। মনে মনে হাসলাম।
এই মানুষটা পারেও। আমার জন্য একদিনের মাঝে কত কিছু করে ফেললো। আমি তো শুধু একটু উদ্বিগ্ন হয়েছি। উনি তো পুরো পাগলামো শুরু করে দিয়েছিল। নিজেকে বড্ড ভাগ্যবতী বলে মনে হচ্ছে। এই আর্য নামক মানুষটাকে পেয়ে আমি ধন্য। ঘাপটি মেরে ওনার বুকে পড়ে রইলাম। সকালের মিষ্টি আলো এসে চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। চোখ কচলে চেয়ে নিজেকে রুমে আবিষ্কার করলাম, কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমি আর্য ভাইয়ের বুকেই ঘুমিয়ে গিয়েছিলাম। তার মানে আর্য মহাশয় আমায় রুমে নিয়ে এসেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, মনটা ফুরফুরে হয়ে গেল। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নামছি। নামতে নামতে খেয়াল করলাম টেবিলে আর্য, ইভা, শুভ ভাই নাস্তা করছে। আমি টেবিলের কাছে যেতেই আর্য ইশারা করলো ওনার পাশে বসার জন্য। একটু পরেই বড় আম্মু খাবার নিয়ে এলো। এক মনে খাচ্ছি, হঠাৎ কানে ভেসে এলো কারো ফিসফিস কণ্ঠস্বর। শুভ সকাল বউ। অধর কোণে খেলে গেল মুচকি হাসি। ওনার মুখে বউ ডাকটা শুনলেই শির দাঁড়াবে, শীতলতা ছড়িয়ে যায়, মনের প্রজাপতি উড়ে বেড়ায়। ওনার মতো ফিসফিস করে বললাম, শুভ সকাল বরমশাই। ইস, বুকে লাগলো রে। এভাবে কেউ মিষ্টি করে বরমশাই বলে? ওনার কথায় লজ্জা পেলাম। সামনে শুভ ভাই আছে, তাই কথা বাড়ালাম না। ইভা কাশি দিয়ে বলে উঠল, আর্য ভাই খেতে খেতে বলল, বর বউয়ের পার্সোনাল কথা শুনতে হয় না, জানিস না? ইভা মুখ ভেঙচি দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষে শুভ ভাই, ইভা আর আমি বেরিয়ে এলাম। শুভ ভাই গ্যারেজ থেকে গাড়ি বের করছে, আমি আর ইভা দাঁড়িয়ে আছি। গাড়ি বের করতেই ইভা আগে উঠে বসলো। আমি উঠতে যাব, এমন সময় আদ্র এসে হাত ধরলো। শুভ ভাইকে বলল, ভাইয়া তোমরা চলে যাও, আমি রোদকে পৌঁছে দিব। শুভ ভাই সম্মতি জানিয়ে চলে গেল। ইভা দাঁত কেলিয়ে হাসছে। আজও আমার হাত ধরে নিয়ে গাড়িতে বসালো। নিজে বসে পড়লো ড্রাইভিং সিটে। আচমকা ঝুঁকে এলো আমার দিকে। ওনাকে নিজের দিকে ঝুঁকতে দেখে মাথা খানিকটা পিছিয়ে নিলাম। আজও সিট বেল্ট বেঁধে দিয়ে কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল। অতপর সরে নিজের জায়গায় বসে গাড়ি স্টার্ট দিল। তপ্ত দুপুরে রৌদ্র মেঘের আনাগোনা। আকাশে ঘুরে বেড়াচ্ছে গুচ্ছ গুচ্ছ মেঘেদের দল। নীল আকাশ দেখতে বড্ড সুন্দর লাগছে। মাঠে বসে আড্ডা দিচ্ছি বন্ধুরা মিলে, এক একজন এক এক কথা বলছে। তবে সেদিকে আমার খেয়াল থাকলে তো। আমি তো ব্যস্ত মেসেজে আদ্রের সাথে কথা বলতে। উনি কবিতা লিখে পাঠিয়েছে। নিমিষেই ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। এই মানুষটা পারেও বটে। তার পাগলামোগুলো আমায় মাতিয়ে রাখে সারাক্ষণ। মুচকি মুচকি হাসছি, ফোন থেকে চোখ তুলে সামনে তাকাতেই ঘাবড়ে গেলাম। সবাই একসাথে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এদের এভাবে আহাম্মকের মতো তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছিস যে? আমাকে দেখে কি ভূত বা পেতনি বলে মনে হচ্ছে, নাকি আমি দেখতে খারাপ? লীনা বলল, তোর লক্ষণ আমার ঠিক লাগছে না বন্ধু। কয়েকদিন ধরে লক্ষ্য করছি কেমন যেন আচরণ তোর। আজকে সকালে একটা ছেলে এসে নামিয়ে দিয়ে গেল, যে ওই দিন তোর জন্য হিরোর মতো মারামারি করছিল। এখন আবার আড্ডায় বসে মোবাইল দেখে হাসছিস, কাহিনী কি? সবাই ওর সাথে তাল মিলিয়ে জিজ্ঞেস করা শুরু করলো, ছেলেটা কে, কি হয়, বয়ফ্রেন্ড নাকি? আরো এক্সট্রা অনেক প্রশ্ন। মাঝ থেকে ইভা হাই তুলতে তুলতে বলল, ওই হিরোর মতো ছেলেটা রোজ সোনার বর হয়? সবাই একসাথে মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, কি কি বলছিস? রুমা অভিমানে গাল ফুলিয়ে বলে উঠল, ওর আকদ হয়ে গেল আর ও আমাদের বললও না। আর বলবেই বা কেন, আমরা থুরি না, ওরা ফ্রেন্ড লাগি। আমি ওর গলা জড়িয়ে ধরে বললাম, আরে রাগ করছিস কেন? আমার রাগটা আমি নিজেই জানতাম না, তোদের কিভাবে বলবো বল? তোর আকদ তুই জানতি না মানে? বোকা পেয়েছিস আমাদের? আগে শুনবি তো আমার কথা। একে একে ওদের পুরো ঘটনা খুলে বললাম। ওরা এক একজন অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওদের রিয়াকশন দেখে মনে হচ্ছে ওরা পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। টিয়া বলে উঠল, ভাই তোর কাহিনী তো গল্পের কাহিনীর চেয়েও সিনেমাটিক। আমার মনে হলো এতক্ষণ আমি কোনো গল্পের নায়কের তার নায়িকার জন্য পাগলামোর বর্ণনা শুনলাম।
গল্পের কাহিনীও তোর কাহিনীর কাছে হার মেনে যাবে। ইউ আর সো লাকি রোদ। ইস, আমার সাথে যদি এমন হতো। ইভা বলল, ওসব স্বপ্ন বাদ দে। আদ্র ভাইয়ের মতো করে সচরাচর কেউ ভালোবাসতেই পারবে না, আর না পারবেই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এতটা পাগলামো করতে। রুমা উদাস কণ্ঠে বলল, এটা ঠিক বলছিস, সবাই তো আর আদ্র ভাই না। সবার মুখে আদ্রর প্রশংসা শুনে নিজেকেই সৌভাগ্যবতী মনে হচ্ছে। সবাই যাকে পাওয়ার জন্য আফসোস করছে সে আমার। আবার শুরু হলো আমাদের আড্ডা। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে উঠে দাঁড়ালাম। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আজকে শুভ ভাইয়ের একটা অপারেশন ছিল বলে এতক্ষণ সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, না হয় আরও আগেই চলে যেতাম। শুভ ভাইয়ের কেবিনের সামনে দাঁড়িয়ে আছি, ভাইয়া ভিতরে আছে কিনা জানি না। দরজা খুলে উকি দিলাম দেখার জন্য। ভেতরে শুভ ভাই আর তিথি আপু কথা বলছে। তিথি আপুর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে আপু কিছু বায়না করছে, আর শুভ ভাই তাকে বোঝাচ্ছে। নক করে বললাম, ভাইয়া বাড়ি যাবে না? দুজনে আমার দিকে তাকালো। ওদের এভাবে তাকানো দেখে হকচকিয়ে গেলাম। আমি কি ভুল টাইমে এন্ট্রি নিয়ে নিলাম? তিথি আপু উঠে এসে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। বলে উঠল, দেখো না পাখি, তোমার ভাইয়া আমায় বিয়ে করতে রাজি না। আমি কত করে বলছি চলুন বিয়েটা করে ফেলি, কিন্তু উনি রাজিই হচ্ছে না। শুভ ভাই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি তোমায় আগেও বলেছি, এখনো বলছি, সামনেই কয়েকদিন পর তোমার ফাইনাল এক্সাম। এখন এরকম পাগলামো করো না। এক্সামটা শেষ হোক, তারপর বাকি সব হবে। আমি নিজে আমার বাড়িতে তোমার কথা বলবো। উহু, আমি বলেছি এখন মানে এখন। বিয়ের পরেও পরীক্ষা দেওয়া যাবে, কিন্তু আমি আপনাকে নিয়ে রিস্ক নিতে চাই না। ক্লাসের মেয়েগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, সেটা আমার সহ্য হয় না। বাচ্চাদের মতো আবদার করো না, সব হবে কিন্তু এক্সামের পর। এখন এই বাজে চিন্তা মাথা থেকে ছেড়ে পড়ায় মন দাও। আগামী মাসে এক্সাম। তিথি আপুর আগে গজগজ করতে করতে বলল, এক্সাম তো আমি দিব, কিন্তু সেটা বিয়ের পর। আমার কথা মিলিয়ে নিয়েন মিস্টার শুভ, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে। তৈরি থাকুন, কালকে বাবা মাকে আপনাদের বাড়িতে পাঠাবো। তিথি, আমার কথা শোনো, এমন উন্মাদের মতো করো না। উন্মাদের এখনো তো কিছুই দেখেননি মিস্টার, সবে তো শুরু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তিথি আপু চলে গেল। আমি তাকিয়েছি আমার বেচারা ভাইটার দিকে। কি ফাঁসাটাই না ফেসেছে বেচারা। শুভ ভাই আমার দিকে তাকিয়ে বলল, চলো বাড়ি যাই। সায় জানিয়ে কেবিন থেকে বেরিয়ে এলাম। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহর। টেবিলে বসে পড়ছি। অনেক পড়া জমে গেছে। দুদিন না পড়লেই মনে হয় এক গাদা পড়া জমে যায়। তাই পড়াগুলো কমপ্লিট করার প্রয়াসে বই নিয়ে সেই বিকেল থেকে বসে আছি। মাঝে আম্মুর ডাক শুনে খেতে গিয়েছিলাম। ভাবি, রোশনি ওরা গল্প করতে ডেকেছিল, তবে যায়নি। এক মনে পড়ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলাম বর্মশায়ের ফোন। ভিডিও কল দিয়েছে। সেই দুপুরের পর আর কথা হয়নি। সত্যি বলতে আমিই রিপ্লাই দিইনি। পড়ার সময় ফোন ঘাটাঘাটি আমার পছন্দ না। পড়ার সময় শুধুই পড়া। ফোন রিসিভ করে সামনে রেখে দিলাম। আজ ভাই এটা ওটা জিজ্ঞেস করছে, আমি উত্তর দিচ্ছি। উনি নিজে নিজেই বকবক করে যাচ্ছে, আর আমি বসে বসে তার কথা শুনছি। আজর কত প্ল্যান আমাদের বিয়ে নিয়ে, ওনার প্ল্যানের যেন শেষ নেই। উনি এগুলো নিয়ে বকে যাচ্ছে আর আমি শুনছি। একসময় আজও বিরক্ত হয়ে বলল, বিয়েটা কি আমার একার নাকি তোরও? আমি একাই সব বলছি, তুই কিছু বলছিস না যে? দেখছো তো পড়ছি। কথাটা শুনে বোধহয় আজও অভিমান হলো। অভিমানী কণ্ঠে বলল, ও আচ্ছা, তাহলে পর, আমি পরে কল করব। বড়মশাই যে আমার অভিমান করেছে সেটা বুঝতে সময় লাগলো না। বইটা বন্ধ করে বললাম, তোমায় এত বেশি বুঝতে কে বলেছে? তুমি বলছিলে, শুনছিলাম তো। আমি তোমার প্ল্যানিং শুনছিলাম, তাই কিছু বলিনি। রাগ করছো কেন? রাগ করবো না তো কি করবো? আমি বলেই যাচ্ছি, তোর কোনো রিয়াকশনই নাই। এখন বলো, শুনছি। আজও ফের কথা বলা শুরু করলো। আমি ওনার কথা শুনে যাচ্ছি। ওনার কত প্ল্যান বিয়ে নিয়ে উনি বলে যাচ্ছে, আর আমি গালে হাত দিয়ে ওনার পাগলামি দেখে যাচ্ছি। আরও প্রায় 1 ঘন্টা কথা বলে ঘুমোতে গেলাম। নতুন দিনের সূচনা, নতুন সব কিছু। গরম ধোয়া ওঠা কফি কাপ হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছি। মৃদু বাতাস বইছে, সতেজ হাওয়া যাকে বলে। মনটা একদম ফুরফুরে। বুক ভরে শ্বাস নিলাম। সকাল সকাল উঠলে স্নিগ্ধ পরিবেশ, মনটা ভালো হয়ে যায়। দিনটাও ভালো কাটে।
কফি শেষ করে পড়াগুলো রিভাইজ দিয়ে নিলাম। একেবারে তৈরি হয়ে নিচে নামছি। খাওয়া দাওয়া শেষে 3 ভাই বোন মেডিকেলের জন্য বেরিয়ে পড়লাম। বেলা 11টা নাগাদ বাড়ি চলে এলাম। প্রফেসর অসুস্থ থাকায় একটা ক্লাস হয়নি, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। বাড়ির সামনে এসে ভ্রু কুচকে গেল। আজকে আবার কে এলো বাড়িতে? ইভার আমি একসাথে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমের পরিবেশ থমথমে, সবাই গভীর চিন্তায় মগ্ন। একপাশে দাঁড়িয়ে আছে শুভ ভাইয়া, সোফায় বসে আছে তিথি আপু আর তার বাবা মা। ঘটনা বোঝার চেষ্টা করছি, এমন সময় পাশ থেকে ইভা গোতা মেরে জিজ্ঞেস করলো, আজকে কি ঘটনা বনু? মেয়েটাকে আমার কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আমি কিছু বললাম না। ইভা মনে পড়তেই ফট করে বলে উঠল, হ্যাঁ মনে পড়েছে, এটা ফাইনাল ইয়ারের আপু না? ওনাকে মেডিকেলে দেখেছিলাম, কিন্তু আপু আমাদের বাসায় কি করে? আমি ইভার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, আপু শুভ ভাইয়াকে ভালোবাসে, তাই হয়তো বাবা মাকে নিয়ে এসেছে। আর ভাইয়া? ভাইয়াও হয়তো বাসে। ইভা চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। শুভ ভাইয়া আর তিথি আপুর মাঝে প্রেমের সম্পর্ক নেই। তিথি আপু ভাইয়াকে পছন্দ করত, পাগলামো করত, ভাইয়াকে শাসন করত, যেন কোনো মেয়ের সাথে কথা না বলে ইত্যাদি। ভাইয়ার সাইড থেকে কিছুই ছিল না। এখন হয়তো পছন্দ করে, ভালোবাসতে পারে, আমি শিওর না। ইভা আর কিছু বলল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার মনোভাব বোঝার চেষ্টা করছি। বড় আপু, বড় আম্মু, তিথি আপুর বাবা মা সবাই আপুকে বোঝাচ্ছে, কিন্তু তিনি মানতে নারাজ। আপুর কথা, আজকে সে বিয়ে না করে বাড়ি যাবে না। সবাই পড়েছে মুশকিলে। শুভ ভাই গম্ভীর কণ্ঠে বলে উঠল, তিথি, পাগলামো বন্ধ করো, বাসায় যাও, বাসায় গিয়ে পড়তে বসো, সামনে ইয়ার ফাইনাল তোমার। তিথি আপু চোখ মুখ কুচকে নিল। উঠে বড় আম্মুর কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে উঠল, শাশুড়ি আম্মু, তোমার আমাকে ছেলের বউ হিসেবে পছন্দ না বলো? দেখো তোমার ছেলে আমায় কিভাবে বকছে। বড় আম্মু বলল, তোমায় আমার অনেক পছন্দ হয়েছে মা, কিন্তু শুভ কথাটা শোনো, সামনে তোমার পরীক্ষা, এখন তোমার পড়ার সময়, তোমাদের বিয়ে না হয় পরীক্ষার পর হবে। তিথি আপু কোনো মতেই কথাটা মানতে নারাজ। কেউ তাকে বোঝাতে পারছে না। তিথি আপুর বাবা মুখ খুলল, ভাইজান, আপনারা কিছু মনে করবেন না, মেয়ে আমার একমাত্র হওয়ায় অনেক আদরের। যখন যা চেয়েছে তাই পেয়েছে, তাই একরোকা হয়ে গিয়েছে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তবে ওর মনটা খুবই ভালো, মেয়ে হিসেবে ভালো, নিজের মেয়ে বলে বলছি না। আমিও বিষয়টি বুঝতে পেরেছি ভাই, কিন্তু শুভ তো রাজি হচ্ছে না। সবাই মিলে তিথি আপুকে বোঝাচ্ছে, তবে লাভের লাভ কিছুই হচ্ছে না। অবশেষে শুভ ভাইকে হার মানতে হলো। তৎক্ষণাৎ কাজে এনে দুজনে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আপুর পরীক্ষা শেষে অনুষ্ঠান করে তাকে নিয়ে আসা হবে। বিয়ে শেষ হলে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। সবাই মিষ্টি মুখ করছে। শুভ ভাই আর আপুকে আলাদা করে কথা বলতে দেওয়া হয়েছে। শুভ ভাই আবুকে হাত গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তিথি আপু কাছে এসে বলল, দেখলেন তো তিথি যা বলে তাই করে, অবশেষে আপনি আমার। এবার শান্তি, এখন আমি মনের আনন্দে পরীক্ষায় বসতে পারবো। ইয়াহু! শুভ ভাই বিড়বিড় করে বলল, তোমার শান্তি হলেও আমি আমার ভবিষ্যতের শান্তি চোখের সামনে শেষ হতে দেখছি। কি বললেন? কিছু না, এখন অন্তত মন দিয়ে পড়ো, আমার যেন শুনতে না হয় ডক্টর শুভর বউ খারাপ রেজাল্ট করেছে। নো টেনশন, দেখবেন আমি টপ করব। বলে টুপ করে শুভ ভাইয়ের গালে চুমো খেয়ে নাচতে নাচতে পেরিয়ে এলো আপু। শুভ ভাই অবাক চোখে আপুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা জিনিসটা আসলেই সুন্দর, মারাত্মক সুন্দর। ভালোবাসা দেখতেও ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। রুদ্রময়ের আধিপত্যের এই শহরে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। মানে কি বলছেন এসব? মানে আমি বিবাহিত, আমার বউ আছে, আর আমি আমার বউকে অসম্ভব ভালোবাসি। আপনি এখন আসতে পারেন। আদ্র আমায় নিজের সাথে জড়িয়ে কথাগুলো বলে উঠল এক অতি আধুনিক রমণীকে। সামনে দাঁড়ানো রমণীর যেন সেই কথাগুলো বিশ্বাস হলো না। তিনি এখনো কেমন অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে আমাদের দিকে। বলে উঠল,
আপনার বিশ্বাস অবিশ্বাসে আমাদের কিছু যায় আসে না। আপনি বিশ্বাস না করলে কি আমার জীবনের আসল সত্যি বদলে যাবে? আর না আমার ঠেকা পড়েছে আপনাকে বিশ্বাস করানোর। আজও আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর সেখান থেকে নিয়ে এলো আমায়। এতক্ষণ কি হলো কিছু বুঝতে পারলাম না। আমি ঘটনা বুঝতে না পেরে আদ্রর দিকে তাকিয়ে আছি। আদ্র হয়তো সেটা বুঝতে পারলো, আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বুঝিস নি? আমি মাথা নাড়িয়ে না জানালাম। উনি আমার নাক টেনে দিয়ে বলল, আরে বোকা রানী রৌদ্রময়ী। আমি বায়না করে বললাম, বলো না কি হয়েছে? তোর ছোট মাথায় এত কিছু ঢোকাতে হবে না, তুই শুধু আমাকে নিয়ে ভাব, তাহলেই হবে। আমি গাল ফুলিয়ে বললাম, তুমি বলবে নাকি বলবে না? আদ্র আমার গাল টিপে দিয়ে বলল, গাল ফুলালো কিন্তু তোকে কিউট লাগে। বিয়ের পর তুই সারাদিন গাল ফুলায় থাকবি আর আমি চুপ করে চুমু খেয়ে নেব। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং না ছাই। আদ্র আমার কথা শুনে ফিক করে হেসে দিল। আচ্ছা শোন, বলছি মেয়েটা পুরাই ম্যাড বুঝিস। আমি তোর জন্য শাড়ি দেখছিলাম, তখন আমার আশেপাশে ঘুরঘুর করছিল। আমি প্রথমে মেয়েটা মতলব বুঝে গিয়েছিলাম। একটু পর বাহানায় কথা বলতে এলে বললাম আমি বিবাহিত, কিন্তু বিশ্বাস করলো না, তাই তোকে ডেকে নিয়ে এলাম। তাও তো বিশ্বাস করলো না। দাদা আমার কি, করলে করুক না করলে নাই, আমার কি ঠেকা পড়ছে নাকি ওই ম্যাড একটা মেয়েকে বোঝানোর জন্য? তাই বলে মেন্টাল বানিয়ে দেবে? আদ্র থুতনিতে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, আমি একটা কথা ভাবছি। কি? আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে সব মেয়েকে আমার প্রেমে গান পড়তে হবে? আমি চাই আমার বউ আমার প্রেমে পড়ুক। একেবারে পা পিছলা টাইপ, কিন্তু বউ তো পাত্তাই দেয় না, আর এদিকে মেয়েরা আমার পিছনেই ছাড়ে না। এখনকার যুগের মেয়েগুলো ভালো না, কেমন একটা ছ্যাঁচড়া টাইপ। শোন রৌদ্রময়ী, এখনো সময় আছে। তোকে কি বলি, জামাইকে শক্ত করে বেঁধে রাখ, না হলে কেউ নিয়ে যাবে। আদ্রর কথা শুনে ফিক করে হেসে দিলাম। ওনার বাহু শক্ত করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, এভাবে হলে হবে? এটা কোনো শক্ত বাঁধন হলো? বাড়ি চল দেখিয়ে দেব, এটা পাবলিক প্লেস, এখানে দেখানো যাবে না। আদ্রর কথায় হেসে দিলাম। এই লোকটা পারেও বটে। পিছু ফিরে দেখলাম মেয়েটা এখন আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে ভেঙচি কেটে দিলাম। মেয়েটার কত শখ, আসছে আমার জামাইয়ের দিকে নজর দিতে, আমার জামাইয়ের সঙ্গে লাইন মারতে। আগে জানলে মেয়েটার খবর ছিল। বিয়ের আর বেশি দিন নেই, হাতে গোনা সপ্তাহ খানেক। 2 বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে সবাই মিলে শপিংয়ে এসেছি বিয়ের কেনাকাটা করতে। আমি আম্মুদের সাথে শাড়ি দেখছিলাম নর্মালি পরার জন্য। এদিকে আদ্র যে কখন আমার পাশ থেকে সরে এদিকে চলে এসেছে খেয়াল করিনি। এখন আর জামাইকে একা ছাড়া যাবে না। আশেপাশে সব শাকচুন্নিদের দল ঘুরে বেড়াচ্ছে। বলা যায় না কখন আমার জামাইয়ের দিকে নজর দেয়, তাই জামাইকে সাথে সাথে নিয়ে ঘুরতে হবে। কিন্তু আমি আর ওনাকে কি আটকে রাখবো? উনি আমাকে ছাড়লে তো। আমার হাত নিজের হাতের মাঝে এমনভাবে আটকে রেখেছে, দেখে মনে হচ্ছে আমি কোনো ছোট বাচ্চা। হাত একটু আলগা হয়ে গেলেই হারিয়ে যাব। বসে বসে শাড়ি দেখছি, আশেপাশে শাড়ির ছড়াছড়ি। যে যেটা পারছে আমার গায়ে দিয়ে দেখছে। কেমন লাগে, নিজেকে কেমন মডেল মডেল লাগছে। অবশেষে সবার শাড়ি কেনা শেষে বিয়ের মেইন শপিং, বিয়ের লেহেঙ্গা কেনার পালা। পুরো সব ঘুরে ঘুরেও একটা মনের মতো লেহেঙ্গা পাচ্ছি না। ডিজাইন পছন্দ হলে কালার পছন্দ হয় না, আর কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না। পড়েছি এক মুশকিলে। আমি চাচ্ছি টকটকে লাল রঙের লেহেঙ্গা, যেন বিয়ের দিন আমায় লাল টুকটুকে বউ লাগে, কিন্তু এমন একটাও পাচ্ছি না। ইভা বিরক্ত হয়ে বলল, এখানে এত এত ডিজাইন, তোর একটাও পছন্দ হচ্ছে না? আমি মুখটা ইনোসেন্ট করে বললাম, না তো। ভাই, তোর পছন্দ নাকি আলাদিনের চেরাগ? এত সুন্দর সুন্দর লেহেঙ্গার মাঝেও কোনটা তোর পছন্দ হচ্ছে না? বিকজ আমার চয়েস ইউনিক, তাই। দুজন কথা বলছি, এমন সময় আদ্র এলো হাতে একটা ব্যাগ নিয়ে। আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা ট্রাই করে দেখ, হ্যাঁ পছন্দ হয় নাকি। ওইদিকে ট্রায়াল রুম আছে, ট্রাই করতে আয়। ব্যাগটা হাতে নিয়ে ট্রায়াল রুমে গেলাম। ব্যাগটা খুলতেই মনটা আনন্দে নেচে উঠল। আমি যেরকম চাচ্ছিলাম সেম সেরকম লেহেঙ্গা। তাড়াতাড়ি করে লেহেঙ্গাটা পরে বাইরে বেরিয়ে এলাম। ট্রায়াল রুমের সামনে আগে থেকে আদ্র দাঁড়িয়েছিল। খুশিতে লাফ দিয়ে গলা জড়িয়ে ধরলাম। আদ্র আমার খুশি দেখে মুচকি হাসল। ঠোঁটের কোণে সে হাসি বজায় রেখে বলল,
পছন্দ হয়েছে? হ্যাঁ, একদম মনের মতো। আদ্র কোমর জড়িয়ে আমায় নিজের কাছে নিয়ে শুধালো, এবার খুশি? এত এত খুশি। কিন্তু তুমি জানলে কিভাবে আমি এরকম টাইপ খুঁজছিলাম? যদি রৌদ্রময়ের মনই পড়তে না পারি তবে তাকে ভালোবাসলাম কিভাবে বল? রৌদ্রময়ের সকল কিছু আমার নখদর্পণে, তাকে আমার চেয়ে বেশি কেউ জানতে পারবে না। এই জন্যই তো তোমায় আমি এত ভালোবাসি। আজও অবাক চোখে তাকালো আমার দিকে, তড়িৎ গতিতে বলে উঠলো, কি বললি? কিছু না, তুমি দাঁড়াও, আমি চেঞ্জ করে আসি। আদ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এলাম, মনে মনে বলে উঠলাম, তোমায় আমি ভালোবাসি আদ্র, অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি যে ভালোবাসা প্রকাশ করতে ভয় পাই। যদি তুমিও হারিয়ে যাও, তোমায় আমি হারাতে চাই না। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে কাটাতে চাই। আমি জানি তুমি হারাবে না। ভালোবাসি তোমায় আমি বলবো, তবে সেটা আয়োজন করে, এভাবে সাদামাটা ভাবে না। কথাগুলো মনে মনে বলতে বলতে চেঞ্জ করে বেরিয়ে এলাম। শপিং করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে, পা আর চলছে না। এখনো কত কিছু কেনা বাকি। দোকানে রাখা টুলে বসে পড়লাম। আমি আর হাঁটতে পারবো না, আমার পা ব্যথা করছে। তোমরা যাও, যা কেনার কেনো। ভাবি বলল, এইটুকুতেই এতটা হাঁপিয়ে গেলে হবে ননদিনী? এখনো তো কত কিছু কেনা বাকি। আমি আর হাঁটতে পারবো না, তোমরা যাও। আমার দেখা দেখি ইভা আরও রোশনিও বসে পড়ল। সবার অবস্থায় নাজেহাল। আজও আমাদের অবস্থা দেখে বলল, আজকের মতো তাহলে এখানেই শেষ করো, পরে একদিন না হয় এসো। শপিং মল থেকে বেরিয়ে সবাই রেস্টুরেন্টে ঢুকলাম। যে যার মতো অর্ডার করছে। আমি বসে আছি এক কোণে। আমার হয়ে আদ্রই অর্ডার করে দিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ি চলে এলাম। আদ্র সবাইকে নামিয়ে দিয়ে গেছে। ক্লান্ত থাকায় বেশি কথা হয়নি আমাদের। রুমে এসে ধপ করে বিছানায় গা এলিয়ে দিলাম। রাতের আকাশ পানে এক মনে তাকিয়ে আছি। কি সুন্দর অপরূপ দৃশ্য, চোখ জুড়িয়ে যাচ্ছে। হাতে রাখা গরম কফি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আমার সেদিকে খেয়াল নেই। কফির কাপটা পাশে রাখা টেবিলে রেখে দিলাম। দিনগুলো কেমন যেন চোখের পলকে চলে গেল। বিয়ের আর 2 দিন আছে। এতদিন মনের মাঝে উচ্ছ্বাস কাজ করলেও এখন মনটা খারাপ লাগছে। চেনা এই বাড়িঘর ছেড়ে আমায় চলে যেতে হবে। যেই বাড়িতে বেড়ে ওঠা, ভাই বোনদের সাথে ঘুনসুটি, ভালোবাসা সবকিছু ছেড়ে যেতে হবে। নিজের রুমের দেয়ালগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি। এই রুমটার প্রতি কণা আমার নিজের হাতে সাজানো। কত যত্নে রেখেছিলাম জিনিসগুলো। ব্যালকনিতে রাখা ফুল গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি। কিছু গাছে ফুল ফুটেছে আর কয়েকটায় কলি ফুটে আছে। হয়তোবা খুব শীঘ্রই ফুটে যাবে। তবে তখন হয়তো আমি থাকবো না। মনটা নিমিষেই খারাপ হয়ে গেছে। মন খারাপ নিয়েই ফুলগুলো ছুঁয়ে দিলাম। উঠে গিয়ে বসলাম দোলনায়। দোলনার সাথে মাথা ঠেকিয়ে দোল খাচ্ছি। এই সময় বিকট শব্দে ফোনটা বেজে উঠল। রাতের এই নিস্তব্ধ পরিবেশে আচমকা এমন শব্দে ঘাবড়ে গিয়েছিলাম। নিজেকে সামলে ফোনটা চোখের সামনে ধরলাম। স্ক্রিনে আদ্রর নাম জলজল করছে। ফোন ধরতে ইচ্ছে করছে না। এখন কথা বললেই উনি বুঝে যাবে আমার মন খারাপ। তখন ওনার মনও খারাপ হয়ে যাবে। বিয়ে নিয়ে ওনার অনেক উৎসাহ। আমি চাই না ওনার মন খারাপ হোক, মানুষটার আনন্দ মাটি হোক। কল বাজতে বাজতে কেটে গেল। হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু উনি থামলে তো, পরপর ফোন করেই যাচ্ছে। অতপর টিকতে না পেরে রিসিভ করলাম। নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করার চেষ্টা করলাম। আজও ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি এমন রাজকার্য করছিলি শুনি? ফোন ধরতে এত সময় লাগলো কেন? কোথায় ছিলি? জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। তুমি বাড়ি এলে কখন? এই তো একটু আগে এসেছি। অফিসে অনেক কাজের চাপ ছিল। বিয়ে উপলক্ষে ছুটি কাটাবো, তাই কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি। সব শেষ করে বাড়ি এলাম। ও আচ্ছা, খেয়েছো? আজও জবাব দিল না। একটু থেমে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কি মন খারাপ রৌদ্রময়ী? মুখে হাসি ফুটিয়ে বললাম, না তো। তোমার এমনটা কেন মনে হলো? তুই সবার থেকে লুকাতে পারলেও আমার থেকে পারবি না। তোর চোখের চাহনি দেখলেই আমি বুঝে যাই তোর মন ভালো নাকি খারাপ, বুঝলি? এখন বল, মন খারাপ কেন? কাচুমাচু করে বললাম, 2 দিন পর তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
বড় আব্বু আম্মু, ইভা, রোশনি, রোশন সবাইকে অনেক মিস করব। বাড়ির দিকে তাকালেই কেমন কান্না কান্না পায়, মন খারাপ লাগে। আমি বিয়ে করব না আদ্র ভাই। বোকা মেয়ে, আমি তোকে দূরে নিয়ে যাচ্ছি নাকি? আমাদের বাড়ি থেকে তোদের বাড়ি 5 মিনিটের রাস্তা। যখন ইচ্ছা হবে চলে যাবি, আমি তোকে নিয়ে যাব। আর তুই কি পরের ঘরে যাবি নাকি? আমার বাড়ি আসবি, তোর ফুপির বাড়ি। তাও আমার কেমন কান্না কান্না পায়। তাহলে কি আমি বিয়েটা ক্যান্সেল করে দিব? তোর জন্য আমি বিয়ে ক্যান্সেল করতেও রাজি আছি, কিন্তু তোর মন খারাপ হোক বা কান্না পাক, তার কারণ হতে আমি চাই না। আদ্রর কণ্ঠ কেমন নিশ্চল শোনাচ্ছে, তাই মুখে হাসি ফুটিয়ে বললাম, ওই তোমার কাছে শক্ত কম না? আমার কত ইচ্ছে লাল লেহেঙ্গা পরে লাল টুকটুকে বউ সাজবো, তুমি সেগুলো ক্যান্সেল করতে চাচ্ছ? বিয়ে হবে। ঠিক আছে, এখন হাসি দে দেখি, তোর হাসি দেখে প্রাণটা জুড়াই। আদ্রর কথা শুনে খিলখিল করে হেসে দিলাম। আদ্র নেশাতুর চোখে তাকিয়ে আছে আমার দিকে, বুকে হাত রেখে বলে উঠল, হায় মেম্বার জাভা। হলুদের সমারোহে সেজে উঠেছে আমার প্রিয় বাগানের এক পাশ। সেখানে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। স্টেজের দুপাশে আলাদা আলাদা করে সাজানো হয়েছে, এক পাশে আমার জন্য, অন্য পাশে আদ্রের জন্য। ওনাদের বাড়িতে হলুদের আয়োজন করতে চাইলেও হয়নি, কারণ আদ্রর বাবারা এক ভাই এক বোন। আদ্রর ফুপি দেশের বাহিরে থাকেন, আত্মীয় বলতে আমরাই সবাই। আয়োজনে আমরাই 2 জায়গায় আলাদা করে আয়োজন করলে অনেক বেশি ঝামেলা হবে, তাই একসাথেই আয়োজন করা। স্টেজ এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিছু কাজ বাকি রয়ে গেছে। তাজা ফুল দিয়ে স্টেজ সাজানো হচ্ছে। আমি হাতে 1 কাপ কফি নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের আয়োজন দেখছি। দুপুরের দিকে হলুদের অনুষ্ঠান আর রাতে মেহেন্দি, সবাই সকাল 10টা। অবশেষে সবার অনুমতি নিয়ে আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে। যদিও বিয়ে তো আমাদের সেই কবেই হয়ে গেছে, তবে এবার এটা ভিন্ন আয়োজন, হই হুল্লোড়, আত্মীয় স্বজন সব মিলে একদম পরিপূর্ণ। আদ্রর কথা, উনি ওনার বিয়েতে কোনো কমতি দেখতে চান না। একা একা নিজ মনে কথা বলছি, পাশ থেকে কেউ ধাক্কা দিল। তার দিকে তাকাতেই ঈশিতা আপু বলে উঠল, কি রে রোদ, সারা জীবন সব অনুষ্ঠানের সবার শেষে সাজতে বসতি, কোনো রকম সেজে সবার আগে উঠে যেতি। আজকে কি সেই প্ল্যান করছিস নাকি? তুই যে ব্রাইড, সেই খবর তোর আছে? ব্রাইড হয়েছি তো কি হয়েছে? ব্রাইড হলেই কি 1 ঘন্টা সময় নিয়ে বসে বসে সাজতে হবে? আমি বাবু তা পারবো না। টুক করে বসে 5 মিনিটে সেজে উঠবো আমি। আজকে সেটা হবে না, সময় নিয়ে সুন্দর করে সেজে গুজে আমার ভাইয়ের পাশে বসতে হবে, না হয় তোকে আদ্রর পাশে বসতে দিব না। বাই এনি চান্স তুমি কি আমাকে কালো বললে? তোমার ভাইয়ের পাশে আমায় মানাবে না সেটাই বোঝালে? বাহ, কি সুন্দর, শেষমেশ কন্যা পক্ষ থেকে বরপক্ষ হয়ে গেলে। ঠিক আছে, শিয়া ভাইয়া আমাদের দলে। দল ভাগাভাগি পরে করিস, এখন সাজতে চল। হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দিল আয়নার সামনে। অতঃপর শুরু হলো মেকআপ নামক অত্যাচার। মনে হচ্ছে মুখের ওপর 1 পাল্লা আটা ময়দা লেপে দিচ্ছে। বিরক্ত লাগছে আমার। যেই আমি 2 দণ্ড এক জায়গায় বসা মেয়ে না, সেই আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছে। ভাবা যায়? আমি একটু পরপর জিজ্ঞেস করছি, হলো? মেকআপ আর্টিস্ট আমার কথায় বিরক্ত হচ্ছে, সেটা তার মুখের এক্সপ্রেশন আর কথা শুনেই বোঝা যাচ্ছে। তিনি বারবার বলছে, আপু একটু কম নড়াচড়া করেন, চুপচাপ বসেন, এই যে হয়ে গেছে। কিন্তু আমি শুনলে তো, হয়ে গেছে নামক ডায়লগটা শুনতে শুনতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বিরক্ত হয়ে বলে উঠলাম, আর কত, আমি আর বসে থাকতে পারবো না। ঈশিতা আপু ধমক দিয়ে বলল, আর একটা কথা বললে তোর মুখে কস্টেপ লাগিয়ে দেব। চুপচাপ বসে থাক যতক্ষণ না মেকআপ ডান হয়। আপুর ধমক শুনে বসে আছি। একটু পর ইভা, রোশনি আর আরও এলো। তারাও সাজুগুজু করছে। ঈশিতা আপু ইভা আর রোশনিকে সাজিয়ে দিচ্ছে, আর এদিকে আমি সঙ্গের মতো বসে আছি। অবশেষে মেকআপ নামক অত্যাচার শেষ হলো। উঠে মাজা টান দিয়ে দাঁড়ালাম। মনে হচ্ছে এতক্ষণ একাধারে বসে থাকায় কোমর ধরে গিয়েছে। হাত পা ঝাড়া দিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে নিজেই চিনতে পারছি না। গায়ে গোলাপি রঙের হলুদ শাড়ি, আটপৌরে ভাবে পরা, কোমরে ফুল দিয়ে তৈরি করা কোমর বন্ধনী,
পুরো গা মুড়িয়ে আছে তাজা ফুল। গায়ের গহনা সব তাজা ফুলের। গা থেকে ফুলের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। আশপাশ ফুলের ঘ্রাণে মোমো করছে। ইভা এসে কাঁধে হাত দিয়ে হেলান দিয়ে বলল, বনু, তোকে তো পুরো ফুলকুমারী লাগছে। মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। আজকে নির্ঘাত আদ্র ভাই তোকে দেখে হার্ট ফেল করবে। আদ্রর কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। স্মরণ হলো গতকাল রাতের ঘটনা। ভিডিও কলে দুজন কথা বলছি। মন খারাপ থাকলেও আদ্রের সাথে কথা বলে মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল। আদ্রর সাথে কথা বলছি আর খিলখিল করে হাসছি। আদ্র এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এমন চাহনি দেখে অপ্রস্তুত হয়ে গেলাম। ওনার চোখের চাহনি কেমন নেশালো। মনে হচ্ছে উনি কোনো নেশায় বুঁদ হয়ে আছেন। আদ্রর নাম ধরে আস্তে করে ডাকলাম। কোনো উত্তর এলো না। গলা ঝাড়া দিলাম, তাতেও তার হুঁশ নেই। এবার একটু জোরেই ডাক দিলাম। আদ্র ধ্যান ভেঙে ভ্রু কুচকে চাইল। কোন ধ্যানে পড়েছ শুনি? এত করে ডাকছি, শুনতেই পাচ্ছ না? রুদ্রময়ের ধ্যান। তড়াক করে বলে উঠলাম, কি বললে? শুনতে পাইনি, আবার বলো। আদ্র দুষ্টু হাসলো। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, ভাবছিলাম তোকে বুকে জড়িয়ে চুপ করে গোলাপ রঙা ওষ্ঠে অধর ছুঁয়ে দিব। তুই লজ্জায় রাঙা মুখ হয়ে লুকাবে আমার বুকের মাঝে। ভাবনাটা সুন্দর না? সুন্দর না কচু? সব আমার লজ্জা দেওয়ার ধান্দা। বদলোক একটা। কিরে, কি বিড়বিড় করছিস? জোরে বল, আমিও একটু শুনি। ঘুম পাচ্ছে, ঘুমাবো। আজ কেটে পড়লেও দুদিন বাদে পার পাবি না বলে দিলাম। মানে কেন? দুদিন পর তো আমাদের বাপ। আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম, এই তুমি থামবে? বললাম তো ঘুমাবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ফট করে কল কেটে দিলাম। না হয় এই লোক আমায় লজ্জায় চুবিয়ে মারত, এটা আমি শিওর। ফোনটা পাশে রেখে আজের একটু আগে বলা কথাগুলো ভাবতেই লজ্জায় গালে লালিমা ছড়িয়ে গেল। ইভার মুখে আদ্রর কথা শুনে স্মৃতিচারণ করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ইভা আমায় ধাক্কা দিয়ে বলল, কি বনু, তার নাম শুনেই ব্লাশ করছিস? সামনে এলেই না জানি কি করবি। উষ্টা খাবি বলে দিলাম। সত্যি কথা বললে এমনই হয়, আর সত্য বলবো না। আসলেই তো, সকালের দিকে ফুপিরা চলে এসেছে, আরও এসে দেখা করে গেছে। কিন্তু আদ্র মহাশয়কে তো একবারও দেখলাম না। কি এমন কাজে ব্যস্ত তিনি? এই তার ভালোবাসা? কোথায় এসে বলবে বউ আমি এসে গেছি, তা না করে উনি কোন রাজকার্য করছে কে জানে। গাল ফোলালাম, কথাই বলবো না আর তার সাথে। এমন সময় ডাক পড়ল নিচে যাওয়ার। আয়োজন শেষ, এখন আমাদের যাওয়ার পালা। স্টেজে বসে আছি, পাশের জায়গাটা এখনো ফাঁকা। আর্য মহাশয় এখনো আসেনি। আমার ভাবনার মাঝেই আগমন ঘটল তার। সাদা পাঞ্জাবির ওপর হলুদ রঙের কোটি, হাতে ঘড়ি, চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। ওনার এই লুকেই আমি ফিদা। মানুষটা এত সুন্দর কেন? ওনাকে কেন এত সুন্দর হতে হবে? এই যে আশেপাশে কতগুলো মেয়ে ডাব ডাব করে তাকিয়ে আছে, ইচ্ছে করছে মেয়েগুলোর চোখ ফুটো করে দেই। এদের সাহস কত আমার জামাইয়ের দিকে তাকিয়ে আছে। অসভ্য মেয়ে কোথাকার। ওদের বকতে ব্যস্ত আমি, আর এদিকে কখন যে আর্য সাহেব আমার পাশে এসে বসেছে সে খেয়াল আমার নেই। ধ্যান থেকে বেরিয়ে এলাম আদ্রের ধাক্কায়। আমাদের ভাবনার রানী কি ভাবছিস? এই, তুমি সব নামের সাথে আমার রানী রাখো কেন? তুই তো আমার রানী, আমার মনমহলের সিংহাসনের একমাত্র রানী। ওনার এই কথার বিপরীতে কি বলা যায় সেটা আমার জানা নেই। ওনার কথার বিপরীতে আমি বাকরুদ্ধ হয়ে যাই, বলার মতো কিছু খুঁজে পাই না। ঈশিতা আপু এসে বলল, গল্প করার জন্য সারা জীবন পাবি, এখন আমাদের হলুদ লাগাতে দে। তাপুর কথায় আদ্র থেকে চোখ সরিয়ে নিলাম। একে একে বড়রা সবাই হলুদ দিয়ে চলে গেল বাড়ির ভেতরে। বাগানে শুধু আমরা ছোটরা। আমাদের বিয়ে উপলক্ষে সবাই বাড়ি এসেছে। ইয়াদ ভাই, ইফাজ ভাই, রুদ্র ভাইয়া, ঋষভ ভাইয়া, সবাই। ঋষভ ভাইয়া হোস্টেলে থেকে পড়াশোনা করত। ঋষভ ভাইয়া আমার আপন ভাই হলেও রুদ্র ভাইয়ের সাথে যেমন খুনসুটিময় সম্পর্ক, তার সাথে তেমনটা না। ভাই আমায় অনেক ভালোবাসে, তবে তার সাথে খুনসুটি হয় না। রুদ্র ভাই কয়েকদিন আগে পড়াশোনা শেষ করে কাজের জন্য অন্য জায়গায় থাকতো। আজকে আমাদের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি জমজমাট, সবাই একসাথে। সবার মাঝেও একটা মানুষ অনুপস্থিত, সে আর কেউ না, ইভান ভাই। সবাইকে একসাথে দেখে মনটা ভালো হয়ে গেল।
একে একে সবাই হলুদ মাখিয়ে যাচ্ছে। নিজেকে কেমন হলদিয়া পাখি মনে হচ্ছে। পুরো হাতে পায়ে মুখে হলুদের ছড়াছড়ি। হঠাৎ খেয়াল করলাম এক কোণে শুভ ভাই দাঁড়িয়ে আছে। কোত্থেকে হুট করে তিথি আপু এসে ভাইয়ার পুরো গালে হলুদ লেপটে দিল। ভাইয়া গম্ভীর মুখে আপুর দিকে তাকিয়ে আছে। আমি ভয় আছি কখন যেন শুভ ভাইয়া আপুকে দেয় এক ধমক, তবে সেটা হলো না। ভাইয়া আপুকে কিছু না বলে এসে হলুদের বাটি থেকে এক খাবলা হলুদ নিয়ে আপুর পুরো মুখে লেপটে দিল। আপু ব্যাক কলের মতো ভাইয়ার দিকে তাকিয়ে আছে। শুভ ভাই পাত্তা না দিয়ে ওখান থেকে চলে গেল। আমি ভাইয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছি। ঈশিতা আপু এলো সবার শেষে। আমার আর আদ্রর পুরো মুখে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়ে বলল, আমার বিয়েতে তোরা আমায় ভূত বানিয়েছিলি, আজ আমি তোদের ভূত বানালাম, হিসাব বরাবর। আদ্র কিছু বলল না, পকেট হাতে কিছু খুঁজছে। অবশেষে খুঁজে পেয়ে আলতো হাতে রুমাল দিয়ে আমার মুখের অতিরিক্ত হলুদগুলো মুছে দিল। খুব সতর্কতার সহিত কাজ করছে। ওনার সম্পূর্ণ মনোযোগ আমার মুখে, যেন হলুদ ওঠাতে গিয়ে আমি ব্যথা না পাই। ইভা এসে বলল, আহা কি ভালোবাসা। আদ্র জবাব দিল না। ওনার সমস্ত মনোযোগ আমার মুখশ্রীতে। হলুদ দেওয়া শেষে সবাই বসে আড্ডা দিচ্ছি। এক একজন এক এক কথা বলছে আর আমরা হাসছি। সব ভাই বোন একসাথে হলে যা যা হয় আর কি। সবার মাঝে শুভ ভাই চুপচাপ বসে আছে, আর তিথি আপু ভাইয়াকে একটু পরপর খোঁচাচ্ছে। বেচারা শুভ ভাইয়ের অবস্থা দেখে আমার মায়া হচ্ছে। আমার শান্তশিষ্ট ভাইয়ের কপালে কিনা শেষমেশ তিথি আপুর মতো দুষ্টু মেয়ে জুটল। আমি ওদের দিকে তাকিয়ে আছি, এমন সময় গালে কারো হাতের স্পর্শ পেলাম। মনে হচ্ছে গালে কেউ হলুদ ছুঁয়ে দিয়েছে। কিছুটা শীতল অনুভূতি হচ্ছে। ফিরে তাকালাম মানুষটার দিকে। মানুষটার দিকে তাকাতেই অনেকটা অবাক হলাম। অনেকদিন পর মানুষটা আমার সামনে। তাকে দেখে কিছুটা ভয় হচ্ছে। আবার আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? আচ্ছা, এতদিন মানুষটা কোথায় ছিল? সামনের মানুষটা আমার দিকে খানিকটা ঝুঁকে কানে কানে ফিসফিস করে বলল, বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রোদ পাখি। আমার মুখ থেকে অস্পষ্ট সুরে বের হলো, ইভান ভাই আপনি? রুম জুড়ে আলো আধারের খেলা চলছে। বাহির থেকে আলো আসতে চাইলেও জানলায় পর্দা দেওয়া থাকায় আলো প্রবেশ করতে পারছে না। দেয়ালের সাথে চিপকে দাঁড়িয়ে আছি। সামনে অস্পষ্টভাবে এক পুরুষালী অবয়ব দেখা যাচ্ছে, তবে মানুষটা কে সেটা বুঝতে পারছি না। একটু আগে ওয়াশরুম থেকে বেরিয়ে হঠাৎ নিজের রুমে পুরুষালী অবয়ব দেখে দেয়ালের সঙ্গে সেটা দাঁড়িয়ে আছি। আমি নিজেই রুম অন্ধকার করে রেখেছি। হলুদে হই হুল্লোড় করায় খানিকটা ক্লান্ত লাগছিল। মেহেদির অনুষ্ঠান যেহেতু রাতে, সেহেতু একটু ঘুমিয়ে নেওয়া যাবে। অবয়বটা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। মনের মাঝে ভয় হচ্ছে, এটা আবার ইভান ভাই না তো? সে কি আমার গায়ে কলঙ্ক দেওয়ার জন্য এখানে এসেছে, নাকি তার অন্য কোনো মতলব আছে? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে আমার রুমে কেন এসেছেন? কি মতলব আপনার? অপর পাশ থেকে কোনো জবাব নেই। মানুষটা তখন আমার থেকে এক হাত দূরে। আমি যে চিৎকার দেব বা কিছু করব সেই খেয়াল আমার মাঝে নেই। বুকের মাঝে ধুকপুক শব্দ হচ্ছে। ভয়ে বুঝি হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। মানুষটা যখন আমার একদম কাছাকাছি, আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। তখনই চট করে চিনে ফেললাম মানুষটাকে। হুট করে ভয় ভীতি একপাশে রেখে জড়িয়ে ধরলাম তাকে। সামনের মানুষটা হয়তো ভাবেনি আমি তাকে এইভাবে জড়িয়ে ধরবো। সে হয়তো ভেবেছে আমি ভয়ে আরো সিটিয়ে যাব। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভয় পাসনি? এত সহজেই চিনে গেলে কি করে? মনে হয়নি অন্য কেউ হতে পারে? তোমার কি মনে হয় আমি আমার নিজের একান্ত ব্যক্তিগত মানুষটাকে চিনব না? আমার নামের লেখা মানুষটাকে চিনতে আমি ভুল করব? আমি না হয়ে যদি অন্য কেউ হতো? তুমি থাকতে অন্য কেউ আমার আশেপাশে আসবে এটা অসম্ভব। এতটা বিশ্বাস? অবশ্যই। সন্দেহ আছে? একটুও না। আদ্রকে সেভাবে জড়িয়ে রেখেই জিজ্ঞেস করলাম, তা হঠাৎ আমার রুমে কি করছো? তাও আবার এমন ভূতের মতো। বউকে দেখতে এলাম। বউ তো আমায় পাত্তাই দিচ্ছে না। এই একদম উল্টোপাল্টা বকবে না। সাহেব এসেছে সেই সকালে, তার দেখা নেই, আর উনি আসছে আমায় বলতে। আমি তো জানি আমার রৌদ্রময় অভিমানে গাল ফুলিয়ে বসে আছে, তাই তার অভিমান ভাঙাতে চলে এলাম। কিভাবে ভাঙবে তার অভিমান? আদ্র কথার পৃষ্ঠে কোনো কথা বলল না।
পিছনে লুকানো হাত বাহির করে গালে ছুঁয়ে দিল, দুগালে ছুঁয়ে নাকের ডগায়ও ছুঁয়ে দিল। গালে শীতলতা অনুভব হচ্ছে। অতঃপর কিছুটা ঝুঁকে আমার গালের সাথে নিজের গাল ঘষে দিল। আর্যর খোঁচা খোঁচা দাড়ি গালে লাগতেই কুকিয়ে উঠলাম। আমার দুই গালে নিজের গাল ঘষে দিল। অতঃপর নাকের ডগায় নাক ছুঁয়ে দিল। আমি মানুষটার কার্যক্রম অনুভব করছি, তার স্পর্শ, তার ভালোবাসা, সবকিছু। শরীর বেয়ে শিহরণ বয়ে যাচ্ছে। আজও শাড়ি আস্তরণ গুলিয়ে উন্মুক্ত কোমরের হলুদ ছুঁয়ে দিল। ওনার ছোঁয়ায় শিউরে উঠলাম। আদ্র কোমর জড়িয়ে আমায় নিজের কাছে টেনে নিয়ে ফিসফিসে কণ্ঠে শুধালো, রৌদ্রময়ের অভিমান কি ভেঙেছে নাকি এখনো আছে? আমি উত্তর দিলাম না। লজ্জায় মিশে রইলাম ওনার বুকে। কতক্ষণ সময় নিয়ে নিজেকে সামলে বললাম, মাত্র ফ্রেশ হয়ে এলাম, এখন আমায় আবার হলুদে রাঙালে কেন? আমার বউ আর আমি তাকে হলুদ লাগাবো না, সেটা কখনো হয়? সবার সামনে লাগালেই পারতে। সবার সামনে এভাবে লাগালে লজ্জা তুই নিজেই পেতিস। আমার কোনো সমস্যা নেই। আমি তো জানি আমার রৌদ্রময়ীর লাজুকতা, সবার আড়ালে হলুদের রঙে রাঙিয়ে দিলাম। এখন আবার আমায় ফ্রেশ হতে হবে। ধুর চাই, ভালো লাগে না। আদ্র ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, চল আমি তোকে ফ্রেশ হতে হেল্প করি। আদ্রর বুকে হাত রেখে থামিয়ে দিলাম। থাক, হয়েছে, তোমার হেল্প আমার লাগবে না, আমি নিজেই পারবো। তুমি এখন যাও, আমি ঘুমোবো। এভাবে তাড়িয়ে দিচ্ছিস? মনে রাখিস, পই পই করে হিসাব রাখবো, অতঃপর সুদ সমেত তুলবো। মুখ বাঁকিয়ে ভেঙচি কাটলাম। আদ্র চলে গেল রুমের বাহিরে। আদ্র চলে যেতেই হাফ ছেড়ে বাঁচলাম। এই মানুষটা আছে বলেই আমি এতটা রিল্যাক্সে আছি। কিছুক্ষণ আগের ঘটনা। ইভান ভাইকে আচমকা দেখে ঘাবড়ে গিয়েছি। তার অপর পাশে আদ্র আছে। ভীত চোখে ইভান ভাইকে দেখছি। তখন সবার অগোচরে আদ্র আমার হাত নিজের হাতের মাঝে নিল। চোখের দ্বারা আশ্বস্ত করলো আমায়। আদ্রর হাত ধরার দৃশ্য সবার অগোচর হলেও ইভান ভাইয়ের অগোচর হলো না। তিনি ঠিকই বিষয়টা খেয়াল করলো। অতঃপর কেমন করে যেন হাসলেন। ইভা বলল, ভাইয়া, এতদিন পর তোমার আমাদের কথা মনে পড়লো? বন্ধুর বাড়ি গিয়ে আমাদের তো এক প্রকার ভুলেই বসেছিলে। আজকে বনুর বিয়ে বলে হয়তো এলে, না হয়তো তোমার দেখাই পাওয়া যেত না। ইভান ভাই বাঁকা হেসে বললেন, রোদ সোনার বিয়ে আর আমি আসবো না সেটা কখনো হয়? আমায় যে আসতেই হতো। আমাদের ফ্যামিলির আদরের মেয়ের বিয়ে বলে কথা। ইভান ভাইয়ের কথায় কেমন ভয় হলো। তিনি আবার কিছু করবেন না তো? আমি কিছুটা ভয় পেলেও আদ্র আমায় আশ্বাস দিল। কানে কানে ফিসফিস করে বলল, রৌদ্রময়ের কোনো ভয় নেই। যতদিন এই আদ্র বেঁচে আছে ততদিন কেউ রৌদ্রময়ের কিচ্ছু করতে পারবে না। আদ্রর থেকে ভরসা পেয়ে নিজেকে হালকা লাগছে। সত্যি, এই মানুষটা যতদিন আছে ততদিন কেউ আমার কিছু করতে পারবে না। ভাবনা বাদ দিয়ে এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এখন ফ্রেশ হলে হবে না, একেবারে সামার নিতে হবে। ঘুমিয়ে আছি এমন সময় কারো ডাক কানে ভেসে আসছে, কিন্তু আমার উঠতে ইচ্ছে করছে না। কোলবালিশ জড়িয়ে উল্টো দিকে ঘুরে শুলাম। কিন্তু মানুষটা থামলে তো? তার একমাত্র লক্ষ্য আমায় ঘুম থেকে তোলা। হলুদের হইহুল্লোড় করায় ক্লান্ত লাগছে। ঘুম ভেঙে চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। ওপাশের মানুষটা অনবরত ডেকেই চলছে, রোদ, এই রোদ, ওঠ না বোন, দেখ সন্ধ্যা হয়ে গেছে। মেহেদি পড়তে বসবি কখন? তুই না ব্রাইড, তোর দু হাতে মেহেদি পড়তে অনেক সময় লাগবে তো, ওঠ না। কিন্তু আমি উঠলে তো? ঈশিতা আপু এবার হতাশ কণ্ঠে বলে উঠল, তোর জন্য এই লাইনটা ঠিক আছে। যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোকে দেখে সেটাই মনে হচ্ছে। তাড়াতাড়ি ওঠ। আপুর অত্যাচারে টিকতে না পেরে উঠে বসলাম। ঘুমানোর সময় ডিস্টার্ব জিনিসটা আমার একদম পছন্দ না। চোখ মুখ কুচকে বললাম, তোমাদের জ্বালায় কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না? আগে যদি জানতাম বিয়ে করতে গেলে এত প্যারা সহ্য করতে হয়, তাহলে আমি বিয়েই করতাম না। পালিয়ে গিয়ে কাজী অফিসে কবুল কবুল বলে চলে আসতাম। এটাই ভালো হতো। এই জ্বালা প্রাণে সয় না। দুঃখ কষ্ট ঝাড়তে ঝাড়তে ফ্রেশ হতে চলে গেলাম। ঈশিতা আপু আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবিনি এমন রিয়াকশন দেব। তাতে আমার কি, আমি তো আমি। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হতে বসলাম। এখন মেহেদি পরা হবে, সাথে ভাই বোনেরা মিলে নাচ গান হবে, এই আর কি।
তার চেয়ে বড় কথা হলো সুন্দর সুন্দর ছবি তুলতে হবে। ঝটপট রেডি হয়ে নিলাম, গাঢ় সবুজ রঙের সারারা, সাথে 2 হাত ভর্তি চুড়ি, মুখে অল্প বিস্তর সাজ। বাগানেই মেহেদির আয়োজন করা হয়েছে, স্টেজে পারফরমেন্সের ব্যবস্থা করা হয়েছে। পাশে আরেকটা স্টেজ করা হয়েছে আমাদের বসার জন্য, স্টেজের পাশেও বসার ব্যবস্থা আছে। বাগানে বসে অনেকেই মেহেদি পড়ছে। ঈশিতা আপু আমায় নিয়ে সবার মাঝে বসিয়ে দিল। সেখানে আপাতত কোনো ছেলে নেই, একপাশে গান বাজছে আর যে যার মতো মেহেদি পড়ছে। আমি যেতেই মহল কেমন পাল্টে গেল, মুহূর্তের মাঝে আগমন হলো ছেলেদের। আদ্র গানের সাথে এন্ট্রি নিল। ওনার কাছে সিনেমার হিরো পুরাই ফেল, গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি, কালো পায়জামা, পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে কালো ঘড়ি। সব মিলিয়ে আদ্রকে অনেক সুন্দর লাগছে। সব থেকে বড় কথা, আদ্রর ঠোঁটে ফুটে ওঠা হাসি দেখে আমি ফিদা। এই মানুষটাকে হাসলে এত সুন্দর লাগে কেন? কারণ নজর না লাগুক। আমি ভ্যাবলা কান্তের মতো আদ্রর দিকে তাকিয়ে আছি। এন্ট্রি শেষে আদ্র এসে আমার পাশে বসলো। পাশে বসে ইভাকে বলল, মেহেদির ডালাটা দে তো। ইভা মেহেদির ডালা আদ্রর দিকে বাড়িয়ে দিল। আদ্র সেখান থেকে একটা মেহেদির টিউব তুলে নিয়ে আমায় বলল, হাত দে। ইভা জিজ্ঞেস করলো, মেহেদি দিয়ে তুমি কি করবে? আমার বউয়ের হাতে আমি মেহেদি পরিয়ে দিব। কি, তুমি মেহেদি পরাতে পারো? আমি ইভাকে বললাম, কিছু না বলে দেখতে থাক, তাহলে বুঝতে পারবি। আদ্র মনোযোগ দিয়ে হাতে ডিজাইন করছে। আশেপাশে অনেকেই অবাক হয়ে তাকিয়ে আছে। ইভা আর রোশনি উপর হয়ে দেখছে। ওদের এভাবে দেখার ধরন দেখে মনে হচ্ছে আলাদিনের চেরাগ পাওয়া গেছে, যেটা ওরা এত মনোযোগ দিয়ে দেখছে। আদ্র খানিকটা ডিজাইন করতে ইভা চেঁচিয়ে বলল, আদ্র ভাই, তুমি তো হেব্বি সুন্দর মেহেদি দিতে পারো। আমি একটু ভাব নিয়ে বললাম, দেখতে হবে তো জামাইটা কার। আদ্র এক হাতে তালুর অংশে মেহেদি পরিয়ে দিচ্ছে আর অন্য হাতে মেহেদি আর্টিস্ট মেহেদি পরিয়ে দিচ্ছে। আশেপাশে সবাই বসে মেহেদি পড়ছে, সাথে গল্প করছে। উৎসব মুখর পরিবেশ যাকে বলে। হঠাৎ ইভা আমার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, আদ্র ভাই যে এত সুন্দর মেহেদি দিতে পারে, সেটা তুই জানলি কি করে? জিভ কাটলাম। ইস, ধরা পড়ে গেলাম। এখন ইভাকে কি করে বলবো ঈশিতাপুর বিয়ের সময় আদ্র আমায় মেহেদি পরিয়ে দিয়েছিল? একটু ভেবে নিজেই নিজেকে সাহস দিলাম, আমারই তো বর, এখন তো বলা যেতেই পারে। ঈশিতাপুর বিয়েতে আমার হাতে মেহেদি দেখেছিলি না? হ্যাঁ। ওটা ওনারই দিয়ে দেওয়া। ইভা অবাক চোখে চেয়ে আছে আমার দিকে। আমি ওর চাহনিকে ইগনোর করে আদ্র মেহেদি দেওয়া দেখায় মনোযোগ দিলাম। একটু পরেই শুরু হলো আমাদের কাজের মহলে ড্যান্স পারফরমেন্স। আমাদের বাড়িতে বিয়ে মানেই আমাদের কাজের না একটা গ্রুপ ড্যান্স পারফরমেন্স করবে। এবারও সেটার ব্যতিক্রম না। গান সিলেক্ট করা হয়েছে মেহেন্দি লাগাকে রাখনা। আমরা মেয়েরা এক পাশে, ছেলেরা এক পাশে। মেয়েদের মধ্যে আমি, ইভা, রোশনি, আরু, ভাবি, ঈশিতা আপু, তিথি আপু। ছেলেদের মধ্যে আদ্র, অভ্র ভাই, রোশন, শিহাব ভাইয়া, শুভ ভাইয়া, রুদ্র ভাইয়া আর ইয়াদ ভাইয়া। শুভ ভাই প্রথমে রাজি না হলেও তিথি আপুর চোখ রাঙানো দেখে রাজি হয়ে গেছে। এই জন্যই হয়তো বলে, পুরুষ তার শখের নারীকে যেমন ভালোবাসে তেমন ভয় পায়। ঋষাব আর ইফাস ভাই পার্টিসিপেট করবে না। ওরা এক পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পারফরমেন্স দেখছে। ডান্স শেষে হাঁপিয়ে গিয়েছি, আবার মেহেদি পড়তে বসে পড়লাম। এখনো অনেকটা মেহেদি পড়া বাকি। এখন কাপল ডান্স চলছে। ঈশিতা আপু আর শিহাব ভাইয়ার ডান্স শেষে এবার পালা ইভা আর ইয়াদ ভাইয়ার। ওরা দুজন নাচ কম, ঝগড়া বেশি করছে মনে হচ্ছে। ইভা আর ইয়াদ ভাইয়ার নাচ দেখে হাসতে হাসতে আমাদের অবস্থা কাহিল। ছোটবেলা থেকে ওদের বন্ডিং এমন, সাপ আর বেজির মতো, একজন আরেকজনের পেছনে লেগেই থাকে। ইয়াদ ভাইয়া বাড়িতে আসলেই দেখা যায় দুজনের মারামারি। এদিকে আমার মেহেদি পড়া শেষ। খুঁটিয়ে খুঁটিয়ে মেহেদির ডিজাইন দেখছি। হাতের তালু সম্পূর্ণটা জুড়ে আছে একটা নামের বিচরণ। মেহেদির ডিজাইনের সুন্দর করে ফুটিয়ে তোলা তার নাম আদিব চৌধুরী আদ্র। রজনীতে অমানিসা ছেয়ে আছে চতুর্দিকে। আধারকে বিদায় দিয়েছে রং বেরঙের আলোর মেলা। পুরো এলাকা সহ আমাদের পুরো বাড়ি আলোয় সেজেছে নতুন রূপে। বাড়িটার সৌন্দর্য যেন উপচে পড়ছে। ফেরি লাইটের আলোয় আলোকিত পুরো এলাকা দেখতেই বড্ড সুন্দর লাগছে। ইভা আর রিয়াদ ভাইয়ের ঝগড়া নামক ড্যান্সের হতেই সবাই আমাকে আর আদ্রকে পাকড়াও করলো। আমাদের নাকি কাপল ডান্স করতে হবে। আমি বারবার মানা করলেও ঈশিতা আপু সেই সুযোগ দিল না।
দুজনকে ধরে বেঁধে স্টেজে উঠিয়ে দিল। অতঃপর আমাদের রেখে সবাই চলে গেল। হুট করে আশেপাশের সকল লাইট অফ করে দেওয়া হলো। এভাবে হুট করে লাইট অফ হয়ে যাওয়ায় ভয় পেয়ে আঁকড়ে ধরলাম আদ্রকে। আদ্র আমায় আগলে নিল নিজের সাথে। মুহূর্তেই আমাদের উপর পড়ল ফোকাস লাইট। বক্সে গান বেজে উঠল। সফট মিউজিকের তালে তালে দুজন পারফরমেন্স করছি। সময়ের ব্যবধানে পরিবেশটা কেমন বদলে গেল। সবাই চুপ মেরে গেছে। এতক্ষণ হই হুল্লোড়, শব্দ, চেঁচামেচি থাকলেও এখন পুরো বাগানের মহল নীরব। মনে হচ্ছে এখানে আমি আর আদ্র ছাড়া কেউ নেই। এটা আমাদের রাজত্ব। আমরা দুজন মজে গেছি আলাদা এক জগতে। এক ধানে তাকিয়ে আছি আদ্রর ওই নেশালো চোখে। এই নেশায় ডুবেই আমার ধ্বংস নিশ্চিত। এই ধ্বংসের হাত থেকে আমায় কেউ বাঁচাতে পারবে না, কেউ না। গান কখন যে বন্ধ হয়ে গেছে সেদিকে দুজনের একজনেরও খেয়াল নেই। আমরা মজে রয়েছি একে অপরের চোখের অতল গহীনে। চোখের চাহনিতে বিনিময় হচ্ছে হাজারো জমানো কথা, হাজারো ভালোবাসা। আশপাশ থেকে হাততালি আর সিটি বাজানোর শব্দে ঘর থেকে বেরিয়ে এলাম। একে অপরের দিকে তাকিয়ে অপ্রস্তুত হেসে দিলাম। সবাই একসাথে বলে উঠল। ঈশিতা আপু খোঁচা দিয়ে বলল, প্রথমে তো রাজিই হচ্ছিল না, আর এখন গান শেষ তবুও তোদের নাচ শেষ হচ্ছে না। ঈশিতা আপুর কথায় লজ্জা পেলাম। এতগুলো মানুষের সামনে আমি কিনা আদর চোখে তাকিয়েছিলাম। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। ঈশিতা আপু ফের বলে উঠল, তবে একটা কথা গানের সাথে মিলে গেছে। খোদা তোদের দুজনকে একে অপরের জন্যই বানিয়েছে, সেজন্যই তো এত ঝড়ঝাপটা পেরিয়ে শেষমেশ দুজন এক হলি। ইউ বোথ আর মেড ফর ইচ আদার। সত্যি, ভাগ্যবতী না হলে এই মানুষটা আমার জীবনে আসতো না। আর উনি না আসলে জীবনটা এত সুন্দর বা রঙিন হতো না। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকাতেই দৃষ্টি যেয়ে থামলো ইভান ভাইয়ের দিকে। তিনি বুকে হাত গুজে আমার দিকে তাকিয়ে আছেন। তার তাকানোতে আক্রোশ নাকি অনুশোচনা কোনোটাই বোঝা যাচ্ছে না। কেমন শান্ত তার চাহনি। ভাবনা এলো, তখন যদি ইভান ভাই ওই বাজে আচরণগুলো না করত, আমায় এভাবে ভিগে গুড়িয়ে না দিত, তবে হয়তো আমি আদ্রকে কখনই পেতাম না। আদ্রর আমার পাশে থাকা, আমায় আগলে রাখা, আগে সেই চঞ্চল রূপে ফিরিয়ে আনা, এগুলো হতো না। আর না হতো এত সুন্দর সুন্দর মুহূর্ত আর অনুভূতির সাথে পরিচয়। আদ্রর পাগলের মতো ভালোবাসাটা আমার কাছে অপ্রকাশিতই রয়ে যেত। তবে আফসোস হচ্ছে, প্রথমে ইভান ভাইকে ভালো না বেশি আদ্রকে বাসলে হয়তো আমার এত কিছু সহ্য করতে হতো না। আমার জীবনটা আরও সুন্দর হতো। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই জন্যই হয়তো এত কিছু। মাথায় একটা লাইন এলো, তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, তাকে নয় যাকে তুমি ভালোবাসো। যে তোমার ভালোবাসে তাকে ভালোবাসলে সে তোমায় আগলে রাখবে, তার আনি করে রাখবে। আর তুমি যাকে ভালোবাসবে সে তোমায় অবহেলায় অপমানে রাখবে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এত সুন্দর একটা দিনে এগুলো মনে না করলেই হয়। ইভান ভাইয়ের থেকে চোখ সরিয়ে নিলাম। অতপর তাকালাম আদ্রর দিকে। মানুষটার ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি। উনি হেসে হেসে বন্ধুদের সাথে গল্প করছেন। আমিও ব্যস্ত হয়ে পড়লাম আড্ডায়। আড্ডা, গল্প, মজা, মাস্তি সব মিলিয়ে কেটে গেল সময়টা। এবার সময় খেয়ে দিয়ে ঘুমোতে যাওয়ার। সবাই যে যার মতো উঠে ফ্রেশ হতে চলে গেছে। ফ্রেশ হয়ে টেবিলে বসলাম। পুরো টেবিল জুড়ে আমাদের কাজের মহলের আনাগোনা। আমরা সবাই এক হলে যা হয় আর কি। আমরাই কথা বলে যাই, অন্য কেউ কথা বলার সুযোগ পায় না। এবারও তাই হলো। কাল কে কি করবে, কার কি কাজ, কে কিভাবে সাজবে, এগুলো নিয়ে গসিপ হচ্ছে। খাওয়া দাওয়া শেষে রুমে চলে এলাম। বিছানায় গায়ে লিয়ে দিয়েছি। একটু পরেই হুড়মুড় করে সব আমার রুমে ঢুকলো। ওদের হঠাৎ আক্রমণে চমকে গেলাম। কি হলো, তোরা সবাই আমার রুমে? কারণ কি? ইভা দাঁত কেলিয়ে বলল, এখন আমরা সবাই আড্ডা দেব রাত জেগে। ঈশিতা আপু বলল, শর্ত, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোরা আমায় টেনে নিয়ে এলি কেন? ইভা মুখটা ভার করে বলল, কাল বনু আদ্র ভাইয়ের বাড়ি চলে যাবে, তুমি শ্বশুর বাড়ি চলে যাবে, থাকবো আমি আর রোশনি। ভাবিও আম্মুদের সাথেই থাকবে, আমাদের গল্প করার মতো কেউ থাকবে না। আজকে চলো না একটু আড্ডা দিই সবাই মিলে। ইভার কথায় মনটা খারাপ হয়ে গেছে। সবাই কোনো কথা বলল না। যে যার মতো বিছানায়, সোফায়, ফ্লোরে বসে পড়ল। আড্ডার মাঝে ফোন ভাইব্রেট করে উঠল। সবার আড়ালে ফোন চেক করতেই আজও সাহেবের মেসেজ। ছাদে কথা আছে।
আসতে পারবো না, সবাই মিলে আড্ডা দিচ্ছি। তুই আসবি নাকি আমি সবার সামনে যেয়ে কোলে তুলে নিয়ে আসবো? বজ্জাত লোক একটা, এর জ্বালায় এখন আমি একটু শান্তিও পাবো না। এখন ওদের কিভাবে বলবো? আদ্রর কথা জানতে পারলে নির্ঘাত আমায় লেগ পুল করবে। এইদিকে এরা, ওইদিকে বজ্জাত আদ্র মশাই। আমি কি করব? চট করে মাথা বুদ্ধি এসে গেল। হামি দিয়ে ঘুম ঘুম ভাব এনে বললাম, আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে গেলাম। কাল আবার সকাল সকাল উঠতে হবে। তোমরা যাওয়ার আগে দরজাটা টেনে দিয়ে যেও। এই বলে গায়ে এলিয়ে দিলাম। ভাবি বলল, আমারও ঘুম পাচ্ছে, কাল অনেক কাজ, আমি ঘুমোতে গেলাম। ভাবি চলে গেল। ঈশিতা আপু বলল, তোদের ভাইয়াও আমায় ডাকছে, আমি গেলাম, তোরা আড্ডা দে। রয়ে গেছে ইভা আর রোশনি। ওরা থেকে আর কি করবে, তাই ওরা দুজন চলে গেল। ওরা যেতেই উঠে বসলাম। আমার বুদ্ধি কাজে দিয়েছে। কিন্তু আজও এখন আমার ছাদে কেন ডাকছে? খাওয়া দাওয়া শেষে সবাই ও বাড়ি চলে গেছে। তাহলে মহাশয় এলো কখন? কে জানে। গায়ে ওড়না জড়িয়ে ছাদে যাওয়ার জন্য হাঁটা দিলাম। ছাদের দরজায় এসে থেমে গেলাম। ছাদের এক কোণে পুরুষালী অবয়ব দেখা যাচ্ছে। এগিয়ে গেলাম সামনের দিকে। পাশে গিয়ে দাঁড়াতেই মানুষটা আমার দিকে ঘুরে তাকালো। ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, হঠাৎ এমন জরুরি তলব যে? আদ্র একটু ঝুঁকে গলা জড়িয়ে ধরে বলল, প্রেম করতে ইচ্ছে করছিল তাই। এই সামান্য কারণে কেউ এভাবে হুমকি দেয়? তোর কাছে সামান্য হলেও আমার কাছে না। এই যে এখন সবার থেকে লুকিয়ে দুজন প্রেম করব, বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং। কালকের পরে তোকে সব সময় চোখের সামনে দেখব, সারাদিন চোখের সামনে ঘুরঘুর করবি। এখন যেমন তোর আমার মাঝের দূরত্ব আমায় পোড়ায়, তখন পোড়াবে না। চাইলে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে পারবে তখন। এখনকার মতো সবার থেকে লুকিয়ে প্রেম করার ফিলিংসটা আসবে না। তাই নাকি প্রেমিক সাহেব? জি মিসেস প্রেমিকা। মিসেস প্রেমিকা সম্বোধন শুনে খিলখিল করে হেসে দিলাম। মিসেস তাও আবার প্রেমিকা? ব্যাপারটা একটু অদ্ভুত শোনালো আমার কাছে। আদ্র তাকিয়ে আছে আমার দিকে, ওনার চোখে একরাশ মুগ্ধতা। দুজনে যেয়ে বসলাম দোলনায়। শুরু হয়ে গেল আমাদের গল্প। গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে সে খেয়াল দুজনের একজনেরও নেই। আমরা মতো গল্পে। ঘড়ির কাঁটা তখন 1টা পেরিয়ে 2টার কাছাকাছি। খেয়াল হতেই আদ্রকে বললাম, তুমি বাড়ি যাবে না? যেতে ইচ্ছে করছে না। এ আবার কেমন কথা? ইচ্ছে করছে তোর কাছেই থেকে যাই। পাগল হলি নাকি? পাগল তো আমি সেই কবেই হয়েছি তোর জন্য। এ আর নতুন কি? বুঝেছি, মাথা গেছে তোমার, এখন বাড়ি যাও। আদ্র চোখে চোখ রেখে বলে উঠল, রেখে দে না আমায় তোর আঙিনায়। কেমন যেন শোনালো কথাটা। এটা কি আবদার নাকি অসহায়ত্ব? কিছু বুঝতে পারলাম না। আমায় খুব যত্নে রেখে দেব আমার মনের মনির কোঠায়। আদ্র যেন একটু স্বস্তি পেল। একটু থেমে ফের বললাম, এখন বাড়ি যাও। আদ্র হুট করে কাছে চলে আসলো। ওনাকে এতটা কাছে দেখে ঘাবড়ে গেলাম। আদ্র কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, আজ চলে যাচ্ছি, তবে কালকের জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করে রাখিস। কালকে নো ছাড়াছাড়ি, অনলি ভালোবাসাবাসি। আদ্র উঠে চলে গেল। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আদ্রর কথার মানে বুঝতে পেরে ফাঁকা ঢোক গিললাম। বুকের মাঝে ধক করে উঠল। আর কিছু ভাবতে পারছি না, লজ্জা লাগছে। রুমে এসে বিছানায় গড়াগড়ি করছি, কিন্তু ঘুম আসছে না। আদ্রর বলা কথাটা বারবার কানের কাছে বেজে চলেছে। সূর্য উদিত হয়েছে পূর্ব আকাশে। নতুন দিনের সূচনা, সাথে হতে চলেছে আমাদের নতুন জীবনের সূচনা। দিনটা পুরো অন্যরকম। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে, আশেপাশে বাচ্চারা ছুটোছুটি করছে। সব মিলিয়ে জমজমাট বিয়ে বাড়ি যাকে বলে। বাচ্চাদের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে উঠে বসলাম। ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছি। আর কিছু মুহূর্ত অপেক্ষা, অতঃপর এই বাড়ির মেয়ে থেকে অন্য বাড়ির বউ হয়ে যাব। মানুষগুলো চেনা হলেও অনুভূতি একদম ভিন্ন। এখন থেকে কত দায়িত্ব আমার। বাগানের গাছগুলোকে পানি দিলাম শেষবারের মতো। আচ্ছা, আমি চলে গেলে আমার গাছগুলো কি হবে? ওদের আমার মতো কে যত্ন করবে? আমার মতো ভালোবেসে ওদের খেয়াল কে রাখবে? বাগানের দিকে নজর যেতেই চোখে পড়লো আমার লাগানো গাছগুলোর দিকে। বাগানের গাছগুলো নিয়ে আমার তেমন চিন্তা নেই, ওগুলো বড় আম্মুর যত্ন নেবে। গোলাপ গাছ থেকে একটা ফুল তুলে কানের পৃষ্ঠে গুজে নিলাম। ফুটে থাকা ফুলগুলো হাত বাড়িয়ে ছুঁয়ে দিলাম। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। রুমের দরজায় নক করলো কেউ। ঈশিতাপু গলা তুলে ডাকছে, রোদ, উঠছিস?
হ্যাঁ। ভালো করেছিস, রুম থেকে বের হতে হবে না, আমি তোর খাবার দিয়ে যাব। মাথা নাড়িয়ে যাই জানালাম। মনটা ভালো নেই, মনের মাঝে উচ্ছ্বাস থাকলেও কোথাও একটা চাপা কষ্ট হচ্ছে, কেমন চিনচিনে ব্যথা করছে বুকে। একটু পরেই আপু খাবার নিয়ে এলো। খাবারগুলো দেখে খেতে ইচ্ছে করছে না। আপুকে বললাম, নিয়ে যাও, আমি খাবো না। সে কি, কেন? চোখে অশ্রু এসে ভর করলো। সবসময় টেবিলে বসে ভাই বোনেরা মিলে কত খুনসুটি করা হতো, আজকে একা খেতে ভালো লাগছে না। কিন্তু আপুকে সেটা বুঝতে দিলাম না। এমনি, তুমি খাবারটা নিয়ে যাও। আপু হয়তো কিছু বুঝতে পেরেছে, কোনো কথা না বলে খাবার নিয়ে চলে গেল। রুমে মনমরা হয়ে বসে আছি, এমন সময় আগমন ঘটলো ইভা, রোশনি, রোশন, ইয়াদ ভাইয়া, শুভ ভাইয়া, রুদ্র ভাইয়া, ইফাজ ভাইয়া, অব্র ভাই আর ঈশিতা আপু। সবার হাতে খাবার প্লেট। ইফা আমায় শুনিয়ে শুনিয়ে বলল, আজকে নাকি বনু খাবে না, ও না খেলে আমরাও খাবো না। সবাই প্লেটগুলো টেবিলের উপর রেখে দিল। একটু পর শুভ ভাই কাছে এসে বসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি, খাবে না কেন? এবার আর অশ্রুরা বাধা মানল না, টুপ করে অক্ষিকল বেয়ে গড়িয়ে পড়ল। শুভ ভাই আমায় নিজের বুকে জড়িয়ে বলল, কাছিস কেন পাখি, কি হয়েছে ভাইয়াকে বল। শুভ ভাইকে জড়িয়ে রেখেই বললাম, একা একা খেতে ইচ্ছে করছিল না, কান্না পাচ্ছিল। তোমাদের সাথে ঘুনসুটি করে না খেলে আমার মন পেট কোনোটাই ভরে না। শুভ ভাই চোখ মুছিয়ে দিয়ে বলল, এই ব্যাপার, এখন আমরা এসে গেছি তো, সবাই মিলে একসাথে খাবো। এই সীতা, খাবারের প্লেটটা দে তো, আজকে আমি পাখিকে খাইয়ে দিব। শেষের কথাগুলো ঈশিতা আপুকে উদ্দেশ্য করে বলল। ঈশিতা আপু প্লেট এগিয়ে দিল। শুভ ভাই খাইয়ে দিচ্ছে আমায়, আর আমি বসে বসে খাচ্ছি। মাঝে দিয়ে ইয়াদ ভাই বলে উঠল, তুমি একাই খাওয়াবে নাকি? আমরাও খাইয়ে দিব রোজ সোনাকে, আমাদেরও ভাগ আছে। শুরু হয়ে গেল আমাদের ঘুনসুটি। সবাই মিলে আমায় খাইয়ে দিচ্ছে, মুখ খালি হওয়ার আগেই যে পারছে খাবার তুলে দিচ্ছে। এই হলো আমার কাজিন মহল, আমার ভালোবাসার জায়গা। এরকম ভাই বোন পেয়ে আমি ধন্য। এভাবেই ঘুনসুটিতে আমাদের খাওয়া পর্ব চুকলো। বউ সেজে বসে আছি, আমাদের রুমে বসেছে আড্ডা। কেউ এক মুহূর্তের জন্য আমায় একা ছাড়েনি। একা থাকলে যদি আমি কান্নাকাটি করি, সেই ভয়ে ওরা আমার রুমেই আড্ডা জমিয়েছে। গল্প করছি, এমন সময় নিচ থেকে ভেসে এলো, বর এসেছে, বর এসেছে। সবাই উঠে দৌড়। রুমে শুধু আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। হঠাৎ দরজা আটকানোর শব্দ হলো। পিছনে ঘুরে মানুষটাকে দেখে চমকে গেলাম। তিনি এখানে কি করছেন? মানুষটা আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে বুকের মাঝে ধুকপুক শব্দ হচ্ছে। মৃদু কণ্ঠে বলে উঠলাম, আপনি এখানে কেন এসেছেন ইভান ভাই? উৎসব মুখর পরিবেশ, সবাই ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক ছোটাছুটি করছে। বিয়ে বাড়ি বলে কথা, ব্যস্ততার শেষ নেই। তার উপর বরযাত্রী এসে পড়েছে, তাদের আপ্যায়নে সবাই ব্যস্ত। আমি বসে আছি আমার রুমে, পাশে বসে আছে ইভান ভাই। এতদিন এই মানুষটাকে ঘৃণা করলেও এখন তার প্রতি মায়া হচ্ছে। পাশেই রাখা তার ট্রলি। ইভান ভাইয়ের দিকে তাকিয়ে একটু আগের ঘটনায় ফিরে গেলাম। ইভান ভাই একটু একটু করে এগিয়ে আসছিল। তাকে আমার দিকে আসতে দেখে দিক বিদিক শূন্য হয়ে গেলাম। ইভান ভাইকে দেখে ভয় হচ্ছে। তিনি কি আমার গায়ে কলঙ্ক দিতে এসেছেন? আমার জন্য বড় আব্বু তার সাথে নারাজ। শুভ ভাই তার সাথে কথা বলে না। আদ্র ভাইয়ের সেদিনের মারের বদলা কি তাহলে সে এভাবেই নেবেন? তার সকল আক্রোশ আমার উপর। মৃদুস্বরে বললাম, আপনি এখানে কি করছেন ইভান ভাই? দূরে যান আপনি। আমার রুমে আপনি কেন এসেছেন? ইভান ভাই হয়তো আমার পরিস্থিতিটা বুঝলেন। শান্ত কণ্ঠে বললেন, উত্তেজিত হোস না, আমি তোর কোনো ক্ষতি করব না। বিশ্বাস কর আমায়, একটু আমার কথাগুলো শোন একবার প্লিজ। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এখান থেকে যান প্লিজ। একটা বার আমার কথাটা শোন রোদ পাখি, একটা বার প্লিজ। আপনার কানে যায় না কথা? আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আপনি চলে যান। ইভান ভাই হতাশ কণ্ঠে বলল, এতটা ঘৃণা করিস না আমায় রোদ পাখি। ঘৃণার তীব্রতা এতটাই বেশি যে আমার কথাও শুনতে চাইছিস না। এটাই কি স্বাভাবিক নয়? আপনি আমার সাথে কি কি করেছেন সব ভুলে গেলেন? আপনি ভুললেও আমি ভুলিনি। সেগুলো ভোলার মতো না। শেষবার আমার কথাগুলো শোন প্লিজ। এরপর আমি আর তোকে আমার মুখ দেখাবো না, প্রমিস। ইভান ভাই মানুষটা যতটা খারাপ হোক, প্রমিস করে কখনো ভাঙবে না, এটা শিওর।
তার ওপর এতটুকু বিশ্বাস আমার আছে। ঠিক আছে, আমি শুনবো আপনার কথা, কিন্তু আপনি বিছানায়, আমি সোফায় বসবো। আপনার থেকে আমার দূরত্ব থাকতে হবে, আর দরজাটা যেয়ে খুলে দিয়ে আসুন। ইভান ভাই আমার কথা শুনে তাচ্ছিল্য হাসলেন, অতঃপর উঠে যেয়ে দরজা খুলে দিয়ে আসলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ইভান ভাই এসে বিছানায় বসলেন। এবার বলুন, কি বলবেন? ইভান ভাই একটু সময় নিলেন, হয়তো কথাগুলো গোছাচ্ছিলেন। আমি তাকিয়ে আছি তার দিকে। হঠাৎ সেদিনের কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে উঠলাম, লাল শাড়িও পরবো, বউও সাজবো, তবে আপনার জন্য না, এক শুদ্ধতম পুরুষের জন্য। থেমে বিশ্বজয় করা হাসি দিলাম। ফের বললাম, কথাগুলো মিলল তো ইভান ভাই? ইভান ভাই আমার কথায় কেমন করে যেন হাসলেন, বড্ড করুণাময় হাসি। দম নিয়ে বলা শুরু করলেন, জানিস রোদ পাখি, আমিও না কাউকে ভালোবেসেছিলাম, বড্ড বেশি ভালোবেসেছিলাম। এই বেশি ভালোবাসাটাই যেন আমার কাল হলো। কাউকে ভালোবাসাটা ঠিক, তবে তাকে অন্ধ বিশ্বাস করা না। তোকে বলেছিলাম না আমি ইরাকে ভালোবাসি? ইরা মেয়েটা আমার ভার্সিটির জুনিয়র ছিল। আমি তাকে ভালোবেসেছিলাম, তবে সে বাসেনি। ও আমায় ব্যবহার করেছে, ধোঁকা দিয়েছে আমায়। শুধুমাত্র ওর জন্য আমি তোকে আঘাত করেছি, তোকে সবার সামনে খারাপ বানাতে চেয়েছি, তোকে কষ্ট দিয়েছি। বাবা যখন আমায় তোকে বিয়ে করার কথা বলে, তখন আমার মাথা কাজ করছিল না। ওকে বিষয়টা জানালে ও তোর সাথে খারাপ ব্যবহার করতে বলে, তাহলেই তুই আমার থেকে দূরে সরে যাবি। ওকে বিশ্বাস করতাম। সেই সময় আমার মাথা কাজ করছিল না, বিদায় ওর কথা মতোই কাজ করছিলাম। এরপর যখন ওই দেশে ব্যাক করি, মাঝে কেটে যায় 2টা বছর। দিন দিন ও বদলাতে শুরু করে, ওর আশপাশে ছেলেদের আনাগোনা বেড়ে যায়। অতঃপর একদিন আমাদের তুমুল ঝগড়া হয়। সেদিন জানতে পারি ও শুধু আমায় ব্যবহার করেছে টাকার জন্য। সেদিন বিশ্বাস কর, ভেঙে গুড়িয়ে গিয়েছি আমি, চুরমার হয়ে গিয়েছিলাম। যার জন্য তোকে কষ্ট দিলাম, বাবা মায়ের থেকে আলাদা হলাম, সেই আমায় ভালোবাসেনি। তোকে সামলানোর জন্য আদ্র থাকলেও আমার জন্য কেউ ছিল না। তখন বারবার আমি তোর কষ্টগুলো অনুভব করেছি, ফিল করেছি আমি তোকে কতটা আঘাত দিয়েছি, নিজেকে কিভাবে সামলিয়েছি আমি জানি। তখন মনে হলো সব কিছুর জন্য তুই দায়ী। তোর বলা কথার জন্যই সে আমায় ছেড়ে গেছে, তোর অভিশাপ ফলেছে। তখন তোর উপর রাগ জমেছিল। ধীরে ধীরে বুঝতে পারলাম তোর কোনো দোষ নেই। তারপর মনে হলো আমার আমিটাকে গোছানোর জন্য আমার জীবনে তোকে দরকার, বড্ড বেশি দরকার। তোকে ছাড়া আমার চলবে না। এরপর দেশে ফিরে তোর সাথে আদ্রর মেলামেশা আমার পছন্দ হচ্ছিল না। তখন আমার তোকে চাই, চাই মানে চাই। পাগল হয়ে গিয়েছিলাম এক প্রকার। তোর কাছে ক্ষমা চেয়ে তোকে ফেরত চাইলাম, কিন্তু তুই আমায় ফিরিয়ে দিলি বারবার। এর মাঝে আমার চোখে পড়ল আদ্রর প্রতি তোর ভালোবাসাগুলো, ওর অ্যাক্সিডেন্টে তোর করা পাগলামিগুলো। সহ্য হচ্ছিল না সেগুলো আমার। ততদিনে তুই আমার জেদ হয়ে গিয়েছিলি। প্ল্যান করলাম তোকে বিয়ে করব। একবার বিয়ে হয়ে গেলে তো তুই ঠিকই আমায় ভালোবাসবি, সেই মতে প্ল্যানও করলাম। তবে বলে ইভান ভাই থেমে গেল। বিছানার পাশে রাখা গ্লাসের পানি ঢকঢক করে খেয়ে নিল এক নিমেষেই। আমি উৎসুক হয়ে তাকিয়ে আছি তার কথা শোনার জন্য। ইভান ভাই পুনরায় বলা শুরু করলেন, তবে জানিস, সেদিন প্রথমবারের মতো অনুভব করলাম আদ্র তোকে কতটা ভালোবাসে। সেদিন চাইলে আমি আদ্রকে আঘাত করতে পারতাম, তবে করিনি। কেন জানিস? আদ্রর করা প্রথম আঘাতে আমি হতবাক হতবম্ব হয়ে গিয়েছিলাম। যেই ছেলে কখনো মারামারি ঝামেলার কাছে যায়নি, সেই ছেলে শুধুমাত্র তোকে ভালোবেসে আমায় আঘাত করেছে। যার খুব কাছের বন্ধু ছিলাম এই আমি। সেদিন আমি এতটাই অবাক হয়েছিলাম যে ওকে আঘাত করার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। নীরবে ওর আঘাত সহ্য করেছিলাম। ও আমায় আঘাত করলেও আমার প্রতি থাকা ওর ভালোবাসা কমেনি। আমি হসপিটালে থাকাকালীন বেশ কয়েকবার দেখে এসেছে আমায়। তুই হয়তো এগুলো জানিস না। সুস্থ হওয়ার পর বন্ধুর বাসায় ছিলাম এতদিন, কিন্তু তোদের এত সুন্দর একটা দিনে না এসে পারলাম না। আমার রোদ পাখির বিয়ে বলে কথা। সত্যি তুই অনেক ভাগ্যবতী। আদ্রর মতো একটা জীবন সঙ্গী পেয়েছিস।
পারলে আমায় ক্ষমা করে দিস। যদিও জানি আমি যেগুলো করেছি তার ক্ষমা হয় না, তবুও যদি সম্ভব হয় আর কি। কথাগুলো বলে ইভান ভাই হাসার চেষ্টা করলো, তবে তার মুখে যেন হাসি ফুটতেই চাইছিল না। জোর করে হাসলেন। আমি তখনও নীরব, চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। আচ্ছা রোদ পাখি, সেদিন না তুই আমায় প্রশ্ন করেছিলি আমি কেন তোকে ভালোবাসিনি? আমি মাথা নাড়িয়ে সায় জানালাম। ইভান ভাই হেসে বলল, আদ্র তোকে এতটা ভালোবাসে বলেই হয়তো আমি তোকে ভালোবাসিনি। আমি তোকে ভালোবাসলে ওর নির্ভেজাল ভালোবাসা যে তোর পাওয়াই হতো না। ইভান ভাই উঠে গিয়ে জানালার ধারে দাঁড়ালেন। আকাশবাণে মুখ করে জিজ্ঞেস করলেন, আচ্ছা রোদ পাখি, বলতো আমার কি দোষ ছিল? এরা কেন আমায় ভালোবাসেনি? নিজের সম্পূর্ণ সত্তা এক করে ভালোবাসার পরেও ও কেন আমায় ভালোবাসেনি? জানিস রোদ পাখি, এই গল্পের সবচেয়ে অভাগা কে? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকালাম। ইভান ভাই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি। একটু থেমে আবার বলা শুরু করলো, আমি ইরার ভালোবাসাও পাইনি, তোর ভালোবাসাও পেয়ে হারিয়েছি। আমার মতো অভাগা হয়তো কেউ নেই, কিন্তু আমি হতাশ হব না। আল্লাহ নিশ্চয়ই আমার জন্য কাউকে না কাউকে রেখেছেন। তবে ইরা কেন আমায় ওইভাবে ধোঁকা দিল? হয়তো আপনার ভাগ্যে ছিল তাই। ইভান ভাই জানালা থেকে সরে দাঁড়ালেন, এসে বসলেন আমার পাশে। একটু আগে মানুষটাকে ভয় লাগলেও এখন তার প্রতি করুণা হচ্ছে। ইভান ভাই আমায় ভালো করে পরখ করে বলল, তোকে একদম বউ বউ লাগছে, লাল টুকটুকে বউ। অতঃপর হুট করে এগিয়ে মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, সুখে থাকিস রোদ পাখি, আদ্র তোকে অনেক ভালোবাসে, সারা জীবন আগলে রাখবে তোকে, তোকে বিন্দু মাত্র কষ্ট দিবে না। ভালো থাকিস। ইভান ভাই উঠে চলে যেতে নিলে খপ করে তার শার্টের কণা ধরে নিলাম। বাধা পেয়ে তিনি পিছু ফিরে তাকালেন, প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছেন। কোথায় যাচ্ছেন ইভান ভাই? ট্রলি নিয়েই বা এসেছেন কেন? আপনি কি আবার চলে যাবেন? ইভান ভাই পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তোদের বিয়েটা হয়ে গেলেই চলে যাব। আরো আগেই চলে যেতাম, তবে থেকে গিয়েছিলাম তোমাদের বিয়েটা দেখার জন্য। আপনি কি আমার জন্য চলে যাবেন? বুক, আমি তোর জন্য যাব কেন? ওখানে আমার কাজ কর্ম সব কিছু, আমায় তো যেতেই হবে। কোনো উত্তর দিলাম না। দুজন বসে আছি পাশাপাশি, তবে কারো মুখেই কোনো কথা নেই। এর মাঝেই ইভা উচ্ছ্বাস নিয়ে রুমে ঢুকলো। ওর হাতে টাকার বান্ডেল, টাকাগুলো নাড়তে নাড়তে বলল, এই না হলে আদ্র ভাই একবার যাওয়াতেই টাকা দিয়ে দিল। তার নাকি বইয়ের মুখ দেখার জন্য তর সইছে না। তাড়াতাড়ি চল বনু, ভাই আমার অপেক্ষা করছে। এই লোককে আমায় লজ্জায় ফেলা ছাড়া কোনো কিছু জানে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবার মতো দেখে নিচ্ছি। লাল রঙের লেহেঙ্গা, গা ভর্তি জুয়েলারি, দু হাতে মুঠো ভর্তি লাল চুড়ি, মুখে ভারী সাজ। সব মিলিয়ে নিজেকে কেমন অচেনা অচেনা লাগছে। হয়তো ভারী সাজের জন্য। ইভার কথা শেষ হতেই আগমন হলো ঈশিতাপুর। এসে আমায় দেখে নিয়ে বলল, সব ঠিকঠাক আছে? এখন চল দেখি, নিচে সবাই অপেক্ষা করছে। ঈশিতাবু এগিয়ে এসে মাথা সুন্দর করে ওড়না দিয়ে ঘুমটা দিয়ে দিল। দুজন আমার দুপাশে, নিচে নেমে বাগানের দিকে যেতে হবে। মাঝে শুভভাই এসে যোগ দিল। আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সাহস দিল আমায়। অতঃপর আমায় নিয়ে বসিয়ে দিল আদ্রের সামনে রাখার আসনে। বাগানে স্টেজ বানানো হয়েছে। স্টেজের মাঝে আমার আর আদ্রের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। দুজনের মাঝে রয়েছে ফুলের তৈরি পর্দা। মুখের ওপর দেওয়া ওড়না পাতলা হয় সবই বোঝা যাচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলাম আদ্র এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওনার পরনে গোল্ডেন রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে ঘড়ি, সব মিলে আদ্রকে বর্বর লাগছে। ওনার থেকে চোখ ফিরিয়ে নেওয়া যাচ্ছে না। উনি সুন্দর নাকি আমার চোখে তাকে সুন্দর লাগে? নিঃসন্দেহে আজও সুদর্শন পুরুষ। আজও থেকে চোখ সরিয়ে নিলাম, কিন্তু আজও এখন আমার দিকে তাকিয়ে আছে। ইভা কাশি দিয়ে উঠল। আজও হুঁশি ফিরল। কাজী সাহেব এসে বসলেন তার জন্য বরাদ্দ করা জায়গায়। শুরু হয়ে গেল বিয়ে পড়ানো। মনে পড়ে গেল সেদিনকার কথা। সেদিন আমার পাশে কেউ ছিল না, কিন্তু আজকে দিনটা ভিন্ন।
আমার পাশে সব কাজিনরা রয়েছে, আব্বু আম্মু সবাই রয়েছে। একটু পর কাজী সাহেব কবুল বলতে বললেন। আগে সেই একই অনুভূতি, তবে এবার পরিস্থিতি অন্যরকম। রুদ্র ভাই সারাদিন কাছে না এলেও এই মুহূর্তে এসে পাশে দাঁড়ালো, হাত ধরে সাহস দিল। ঋষাব ভাইয়া অপর পাশে কাঁধে হাত রেখে ভরসা দিল। একটু দূরে তাকিয়ে দেখলাম ইভান ভাই দাঁড়িয়ে আছে। দুই ভাইকে পাশে নিয়ে বুক ভরে শ্বাস নিয়ে কাঙ্ক্ষিত সেই শব্দ কবুল বলে দিলাম। এরপর আদ্রর পালা। আদ্রকে বলতে বলা হলে উনি একদমে বলে দিলেন। আশেপাশে হাসির রোল পড়ে গেল। ইভা বলে উঠল, আদ্র ভাই, আপনার বউকে কেউ নিয়ে যাচ্ছে না, আস্তে ধীরে বলেন। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। চারপাশে খুশির রোল পড়ে গেল। সবার মাঝে খুশির আমেজ। একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। ফুলের পর্দা উঠিয়ে দেওয়া হলো। আদ্র এগিয়ে এলো, আলতো হাতে মুখের ওপর থেকে ওড়না তুলে ফেললো। অতপর কিছু সেকেন্ড তাকিয়ে রইল আমার মুখপানে। এগিয়ে কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসি বউ। সূর্য হেলে গেছে পশ্চিম আকাশে। আকাশ জুড়ে মেঘেদের মেলা। মাঝে মাঝে কিছু পাখি উড়ে যাচ্ছে। বিয়ে শেষে স্টেজে বসে আমাদের কাজিনদের আড্ডা মহল। বড়রা বাগানের একপাশে গোল হয়ে আড্ডা দিচ্ছে। বাড়ি কাছাকাছি হয় যাওয়ার তাড়া নেই। বড়রা তাদের মতো আড্ডা দিচ্ছে আর আমরা আমাদের মতো। একটু আগেই শেষ হয়েছে আমাদের ফটো সেশন। যত কাপল পোজ আছে সব ট্রাই করা শেষ। বিয়ের দিন ফটো পারফেক্ট হতে হবে, না হয় এত কষ্ট করে 2 ঘন্টা বসে কোমর ব্যথা করে সাজটাই বৃথা যাবে। কাপল ফটো, গ্রুপ ফটো, সিঙ্গেল ফটো সব তোলা শেষ করে একটু আগে আড্ডায় বসেছি। সবাই মিলে গল্প করছি। এমন সময় ইভা একটা আয়না নিয়ে এলো। দুজনের মাঝে রাখা হলো আয়নাটা। আয়নায় দুজনের মুখ স্পষ্ট। ইভা আদ্রকে প্রথমে জিজ্ঞেস করলো, আয়নায় কাকে দেখতে পাচ্ছি আদ্র ভাই? আদ্র আয়নার দিকে তাকিয়ে হাসলেন। অতপর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বললেন, আদ্রর লাল টুকটুকে বউ। আদ্রর কথা শুনে সবার মাঝে হৈ হৈ পড়ে গেল। ইভা এবার আমায় জিজ্ঞেস করলো। আমি একটু সময় নিয়ে ভেবে বললাম, আমার সদ্য বিবাহ করা একমাত্র বর। আদ্র আমার দিকে তাকালেন। উনি কি ভেবেছে উনি বলতে পারবেন আমি পারবো না? আমিও আদিব চৌধুরী, আদ্রর বউ, আমিও পারি। গল্পের এক পর্যায়ে আদ্র উঠবে, কিন্তু ওনার জুতা খুঁজে পাচ্ছে না। নিশ্চয়ই এটা ইভা আর রোশনির কাজ। আদ্র জুতা বেশি খোঁজাখুঁজি করলো না, সোজা ইভাকে জিজ্ঞেস করলো, কত চাই বল। ইভা যেন আদ্রের কথা শুনে খুশিতে গদগদ হয়ে গেল। ইভা কিছু বলবে তার আগে আদ্রর বন্ধুরা শুরু করে দিল তার জুতা ফেরত নেবে না, লাগলে নতুন জুতা কিনে দেবে। এ নিয়ে ইভা, রোশনি আর আদ্রর বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আদ্র সেসবে পাত্তা দিল না। বন্ধুদের থামিয়ে দিয়ে শেরওয়ানির পকেটে হাত গুজে একটা খাম বের করলো। ইভার দিকে তা বাড়িয়ে দিয়ে বলল, এতে হবে নাকি আরো লাগবে? ইভা আদ্রর বন্ধুদের ভেংচি কেটে দিল। খুশিতে গদগদ হয়ে বলল, এটাই হয়ে যাবে ভাইয়া, ইউ আর দ্য বেস্ট জিজু। অতপর এলো বিদায়ের পালা। আশ্চর্যজনক বিষয় হলেও বিদায়ের সময় আমার একটু কান্না এলো না। বিষয়টা অবাক করার মতো না। যেই মেয়ে 2 দিন আগে থেকে মুড অফ করে বসেছিল, সকালে কান্নাকাটি করলো, সে এখন কাঁদছেই না। আমার মনেই হচ্ছে না আমি আমার বাড়ি ছেড়ে যাচ্ছি। মনে হচ্ছে এই বুঝি 10 মিনিটের রাস্তা পেরিয়ে ফুপির বাড়ি যাচ্ছি, আবার চলে আসব। আমার কান্না না পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমার ভাই বোনেরা। ওরা আমার সাথে সাথে আছে, এমনকি আমার সাথে সাথে ফুপির বাড়ি অবধিও এসেছে। ওরা চায় না আজকের এই খুশির দিনে আমার মন খারাপ হোক। আমায় হৈ হুল্লোড়ে মাতিয়ে রেখেছে। কখন যে ওদের সাথে আড্ডা দিতে দিতে চলে এসেছি আমি নিজেও জানি না। গেটের সামনে গাড়ি থামতেই আদ্র প্রথমে নেমে পড়ল। অতপর আমার পাশের গাড়ির দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দিল। মুচকি হেসে আদ্রর হাতে হাত রেখে নেমে পড়লাম। ভেতরে যেতে নিলে আদ্রর বন্ধুরা বাধা দিল। আদ্র ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ভেতরে যেতে দিচ্ছিস না কেন? আদ্রর বন্ধুদের মধ্যে মিহি আপু বলল, এমনি এমনিতে যেতে দিব না বন্ধু, বউকে কোলে তুলে নিয়ে যেতে হবে। মিহি আপু কথাটা বলতে দেরি করলেও আদ্রের করতে দেরি হলো না। আমায় ফট করে কোলে তুলে নিয়ে বলল, এই কথা আগে বলবি তো। এখন সর, বউ নিয়ে যেতে দে। বউ আমার গরমে ঘেমে যাচ্ছে। পাশ থেকে আদ্রর বন্ধুরা, সাথে আমার বরজাত কাজিনরা শীষ বাজাচ্ছে। ইভা তো এক প্রকার চিল্লেই বলে উঠল, জিও আদ্র ভাই। মিহি আপু বলল, বউয়ের প্রতি কি ভালোবাসা। হঠাৎ করে কোলে নেওয়ায় নিজের ভারসাম্য বজায় রাখার জন্য আদ্রের গলা জড়িয়ে ধরলাম। আদ্র আমায় নিয়ে গটগট পায়ে হাঁটা দিল বাড়ির ভেতরে। একেবারে ড্রয়িং রুমের সোফায় নিয়ে বসিয়ে দিল। পাশে নিজেও বসলো।
একটু পর শুরু হয়ে গেল মানুষের আনাগোনা। পুরো ড্রয়িং রুম জুড়ে মানুষ, নতুন বউ দেখতে এসেছে সবাই। নিজেকে কেমন উদ্ভট প্রাণী বলে মনে হচ্ছে। আমি বসে আছি, এক একজন এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, প্রশ্ন করছে, আরও কত কি। তবে স্বস্তির বিষয় হলো পাশে আদ্র আছে। উনিই আমার ভরসা। উনি পাশে থাকলে আমি সমস্ত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবো। এক আন্টি এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে পাশে বসলেন। থুতনিতে হাত রেখে আদ্রকে বললেন, বউ দেখি মাশাআল্লাহ, মেলা সুন্দর আদ্র বাবা, একদম পরীর মতো। আদ্র হাসি মুখে বলল, এজন্যই তো মামুর মেয়েকে অন্য কারো ঘরে যেতে না দিয়ে নিজের বউ করে নিয়ে এসেছি। কি বলো, ভালো করেছি না আন্টি? একদম ভালো করেছিস বাবা। বড়দের সামনে কি এভাবে কথা বলে? এই আদ্র দিন দিন কেমন যেন লাজ লজ্জা ভুলে যাচ্ছে। যার তার সামনে যা তা বলে ফেলে, পরে লজ্জায় পড়তে হয় আমায়। এই লোককে নিয়ে আর পারি না। ফুলে সজ্জিত পুরো কক্ষ, পুরো রুম জুড়ে তাজা ফুলের ঘ্রাণ। ফুলের ঘ্রাণে চারপাশ মোমো করছে। বেলি, রজনীগন্ধা, গোলাপ ফুলের সমাহার বসেছে পুরো রুম জুড়ে। শুধু খাট না, খাটের পাশে টেবিল, সোফায়, সামনে টি টেবিলেও ফুল সাজিয়েছে। বেলি ফুল আর রজনীগন্ধার ঘ্রাণে মেতে উঠেছে পুরো রুম। কিছুক্ষণ আগেই সবাই মিলে আমায় রুমে নিয়ে এসেছে। আমায় বিছানায় বসিয়ে ওরা সে কি লজ্জাজনক সকল কথাবার্তা শুরু করে দিল। ওদের কথা শুনে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জায় গা লাল হয়ে আসছে, কান দিয়ে মনে হচ্ছে ধোয়া বের হবে। আমার কাজিন কুল যে এত অসভ্য কথা বলতে পারে তা আমার জানা ছিল না। আজকে দিনটা না এলে বোধহয় জানতেও পারতাম না। ঈশিতা আপু, ভাবি আর ইভা মিলে আমার লজ্জার সাগরে চুবিয়ে মারছে। মনে মনে বলছি, উপর থেকে কেউ দড়ি ফেলাক, আমি উঠে যাই। ওদের মাঝে আর থাকা যাচ্ছে না। এমন সময় আগমন ঘটল আদ্রর। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। বাহিরে আদ্রর বন্ধুরা ওকে আটকে রেখেছে। টাকা ছাড়া আদ্রকে রুমে ঢুকতে দেবে না। আদ্র ভ্রু কুচকে বলল, কি চাই? টাকা। কেন? এই যে আমরা কষ্ট করে রুম সাজালাম তার জন্য। আমার বউ, আমার রুম, ভেতরেও যাবা আমি, তাই তোদের কেন টাকা দিব? আমরা যে রুম সাজালাম সেটা। তোদেরকে আমি রুম সাজাতে বলছি, তোরা সাজাইছিস কেন? আমি কোনো টাকা পয়সা দিব না, তোদের ফুল তোরা নিয়ে যা। এটা কিন্তু ঠিক না আদ্র। শালিদের বেলায় তো টুপ করে টাকা বের করে দিয়েছিস, আমাদের বেলায় কিপটামো করছিস কেন? ওরা আমার শালি, বড্ড আদরের, তাই দিয়েছি। আর তোরা হলি বন্ধু নামক হারামি, তাই তোদের দিব না। মিহি আপু গাল ফুলিয়ে বলল, তুই আমাদের হারামি বলতে পারলি? জিসান ভাইয়া বলল, হারামি বলিস আর যাই বলিস, টাকা দিতেই হবে। শুরু হয়ে গেল তর্ক বিতর্ক। অতপর আদ্র তাদের টাকা দিয়ে বিদায় করলো। সে রুমে ঢুকতেই ইভা, ঈশিতা আপু আর ভাবি হেসে দিল। আদ্র কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আদ্রকে দেখে ভাবি হেসে বলল, আদ্র ভাই এসে গেছেন। রোদ ভয় পাচ্ছিল, তাই আমরা গল্প করছিলাম। আপনি যখন এসেছেন এখন আমরা যাই, কি বলো ঈশিতা? হ্যাঁ হ্যাঁ চল। ইভা যাওয়ার আগে আমার কানে ফিস ফিস করে বলে গেল, বেস্ট অফ লাক বনু। ইভারা চলে গেল। আদ্র একবার আমার দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার শব্দে কেঁপে উঠলাম। আদ্র একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। অকচ্ছাৎ ভয় ঢেকে ধরল। বিছানা থেকে নেমে আদ্রকে সালাম করতে গেলে উনি আমায় আটকে দিলেন। উঠিয়ে বুকে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বললেন, রদ্রমোর স্থান আমার বুকে, পায়ে নয়। আর কখনো যেন না দেখি পায়ে হাত দিয়ে সালাম করতে, মনে থাকবে? মাথা নামিয়ে সায় জানালাম। গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। আদ্র আমায় বিছানায় বসিয়ে দিয়ে এগিয়ে গেল আলমারির দিকে। আলমারি খুলে কিছু বের করলো। অতপর আমার সামনে বসে আমার হাতে একটা চেক তুলে দিয়ে বলল, তোর মোহরানার টাকা। এগুলো দিয়ে আমি কি করব? যা ইচ্ছে তাই করবি, এটা তোর প্রাপ্য। এখন তোমার কাছে রাখো, আমার লাগলে আমি নিয়ে নেব। ঠিক আছে, আলমারিতে আছে, নিয়ে নিস। এখন হাতটা এদিকে বাড়াতো। ডান হাত বাড়িয়ে দিলাম। অনামিকায় রিং থাকায় আদ্র ডান হাতের মধ্যমা আঙ্গুলে একটা রিং পরিয়ে দিল। অতপর চুম্বন এঁকে দিল হাতের উল্টো পিঠে। পা বের কর দেখি। পা কেন? কথা না বলে যেটা বলছিস সেটা শোন। লেহেঙ্গা উঁচু করে পা বের করলাম। আদ্র পকেট হাতে কিছু একটা বের করলেন। অতপর আমার আলতায় রাঙা পায়ে থাকা নুপুরগুলো খুলে নতুন একজোড়া নুপুর পরিয়ে দিলেন। নতুন নুপুর কেন? আগে নুপুরগুলো কেমন পুরনো হয়ে গেছে। পুরনো কবে হলো?
সেদিনই তো পরিয়ে দিলে। এটাতে ঝুনঝুন করবে বেশি। তুই আমার আশেপাশে থাকলে তোর নুপুরের শব্দ শুনে আমি তোর অস্তিত্ব অনুভব করতে পারবো। সারা বাড়ি তোর নুপুরের রিনঝিন শব্দে মুখরিত হয়ে থাকবে। তবে এটা পরে বাইরে যাওয়া মানা। আমি ভদ্রমের মতো মাথা নাড়িয়ে সায় জানালাম। আজও নুপুর পরানো শেষে আলতায় রাঙানো পায়ে ওষ্ঠ ছুঁয়ে দিলেন। ওনার হঠাৎ স্পর্শে শিউরে উঠলাম, গায়ে কাটা দিল। আজও একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু ওনার দৃষ্টি নড়চড় হচ্ছে না। এক ধ্যানে তাকিয়ে আছে, মনে হচ্ছে মূল্যবান কিছু খুব মনোযোগ দিয়ে দেখছেন। নড়তে আদ্র বলে উঠল, নড়ছিস কেন? দেখতে দে। কি দেখো? লাল টুকটাকে বউ রূপে আমার রৌদ্রময়ীকে। এতক্ষণ দেখলে তাও হয়নি? রৌদ্রময়ীকে দেখার তৃষ্ণা আমার এই জীবনে মিটবে না। রৌদ্রময়ীকে দেখার তৃষ্ণা আমার আজীবন রয়ে যাবে। যত দেখবো তত কম পড়ে যাবে। এই সরো তো, আমার একভাবে বসে বসে পা ব্যথা করছে। বিছানা থেকে নেমে দাঁড়ালাম। এই ভারী লেহেঙ্গা পরে আর থাকা যাচ্ছে না। আজও বলল, কাভারে দেখ, তোর জন্য শাড়ি রাখা আছে। সেখান থেকে একটা শাড়ি নিয়ে ফ্রেশ হয়ে অজু করে আয়। অজু কেন? নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নতুন জীবন শুরু করবো তাই। কোনো কথা না বলে নীল রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজও তোয়ালে নিয়ে এগিয়ে এসে চুল মুছতে মুছতে বলল, এখনো সেই বেখেয়ালি রয়ে গেলি? পরে সর্দি লাগলে? তুমি আছো তো খেয়াল রাখার জন্য। আজও সুন্দর করে চুল মুছিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে এলো। দুজন একসাথে নামাজ আদায় করে নিলাম। আজও যায় নামাজে বসে থেকেই বলল, জানিস রুদ্রময়ী, চাওয়া হালাল এবং মন থেকে হলে, সাথে আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ তাআলা সেটা তোকে যে কোনোভাবে পাইয়ে দিবেন। যেমন? এই যে আমি তোকে চেয়েছি, আমার চাওয়ায় কোনো ঘাটতি ছিল না। তুই আমায় ভালোবাসিস না জেনেও আমি ভালোবেসেছি। ইভানের সাথে তোর এনগেজমেন্ট হওয়ার পরও আমি আশা ছাড়িনি। আমি জানতাম আমার রব আমায় নিরাশ করবেন না। দেখ, দীর্ঘ 12 বছরের ভালোবাসার ফল হিসেবে তুই এখন আমার বউ, আমার জীবন সঙ্গী। আজ ওর কথাগুলো মন দিয়ে শুনলাম। আসলে আল্লাহর কাছে চাইতে পারলে উনি কাউকেই খালি হাতে ফেরান না। বেলকনিতে দাঁড়িয়ে আছি। স্নিগ্ধ হিমেল হাওয়া এসে মুহূর্তেই শরীর ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। হাওয়ার তালে তালে দুলছে লম্বা ঘন কালো কেশগুচ্ছ। ক্ষণিকের মাঝেই নিজেকে আবিষ্কার করলাম কারো বাহু বন্ধনের মাঝে। এটা যে আদ্র সেটা বুঝতে মুহূর্তও লাগলো না। পেছনে ঘুরে আদ্রর গলা জড়িয়ে ধরলাম। দেখো, পরিবেশটা সুন্দর না? আজও নেশালো কণ্ঠে বলল, পরিবেশের চেয়েও সুন্দর আমার রৌদ্রময়ী। নীল শাড়িতে তাকে নীলাঞ্জনার চেয়েও সুন্দর লাগছে। নেশা ধরে যাচ্ছে চোখে। আদ্র কেমন নেশালো চোখে চেয়ে আছে। ওনার অমন চাহনি দেখে শুকনো ঢোক গিললাম। আদ্র এগিয়ে এলো, কানের পৃষ্ঠে ঠোঁট ছুঁয়ে দিল। শিউরে উঠলাম। আদ্র ফিসফিস করে বলল, এমন বিধ্বংস রূপের সামনে কেন এলি জান? খুন হয়ে যাচ্ছে আমি তোর রূপের ঝলকে। নেশা ধরে যাচ্ছে যে, এই নেশা কাটানোর জন্য তো তোকে চাই, বড্ড বাজে ভাবে চাই। কি বলবো কিছুই বুঝতে পারছি না। বুকের মাঝে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। মনে হচ্ছে কে হাতুড়ি পেটা করছে। গলা শুকিয়ে আসছে। হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে। আজও সম্পূর্ণ অধিকার আছে। আমার কোনো রাইট নেই ওনাকে বাধা দেওয়ার। আজও ফের জিজ্ঞাসা করলো, কি হলো, কিছু বলছিস না কেন? কিছু না ভেবে আদ্রকে জড়িয়ে ধরলাম, কারণ মুখে বলার সাহস আমার নেই। আদ্র হয়তো আমার উত্তর বুঝতে পারলেন। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে টুপ করে কোলে তুলে নিলেন আমায়। আদ্রর গলা জড়িয়ে ধরলাম। আদ্র আমায় বিছানায় বসিয়ে লাইট অফ করতে গেলেন। লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে আসলেন। আদ্র একটু একটু করে এগিয়ে আসছে। মনের মাঝে কেমন ঝড় বইছে, অদ্ভুত অনুভূতি হচ্ছে। আদ্র আমায় বিছানায় শুয়ে দিয়ে নিজের ভর দিলেন আমার উপর। কপালে ওষ্ঠ ছুঁয়ে দিলেন। কপাল থেকে ওষ্ঠ সরিয়ে খানিকক্ষণ তাকিয়ে রইলেন আমার মুখপানে। লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে গাল দুটো। আদ্রর চোখে নেশা। একটু তাকাতেই ওনার থেকে চোখ সরিয়ে নিলাম। মুহূর্তের ব্যবধানে অধরে অধর মিলিয়ে দিল। পুরো ওষ্ঠ জুড়ে আদ্রের বিচরণ। অবাধ্য হয়েছে তার হাতের আনাগোনা। কোমর জড়িয়ে নিজের আরও কাছে টেনে নিলেন। আদ্রের অবাধ্য স্পর্শে নিজেকে কেমন পাগল পাগল লাগছে। শরীর বেয়ে শিহরণ বয়ে যাচ্ছে। কেমন হাঁসফাঁস লাগছে।
যত সময় যাচ্ছে আজর পাগলামো তত বাড়ছে। বিছানার চাদর খামচে ধরলাম। আজ যেন আজও নিজের মাঝে নেই। নেশার ঘরে পুরোপুরি ডুবে গেছেন। সকল ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। পুরো রুম জুড়ে ফুলের মিষ্টি ঘ্রাণ আর দুজনের নিঃশ্বাসের শব্দ। উত্তপ্ততা ছেয়ে গেছে রুম জুড়ে। আজও কপালে ওষ্ঠ ছুঁয়ে ফিসফিস করে বলল, সরি জান।